আজকের গল্প এলমা বেহেরোজ রচিত আমি পদ্মজা। গল্প পাঠে আমি জয়ন্তী। সেই ঝড়ের সন্ধিতে যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল, বাক্য দুটি পদ্মজার নিঃশ্বাস থামিয়ে দিল। রিদওয়ান বিছানা ছেড়ে চেয়ার টেনে বসল। বলল, আমির সারা বছরই ঢাকা থাকে, শুধু বর্ষাকাল আর শীতকালে গ্রামে আসে। সেই সময় বর্ষাকাল ছিল, মেয়ে জোগাড়ও হয়ে গেছে। সেই আনন্দে আমির আমার সাথে তাস খেলে। বলে, যদি ওকে আমি হারাতে পারি, আমি যা চাইব তাই দিবে। একটু প্রশংসা করি, আমির শয়তান হলেও কথা দিয়ে কথা রাখার অভ্যেসটা ভালোই ছিল। আমার সৌভাগ্য, সেদিন আমির হেরে যায়। আমাদের আটপাড়া গ্রামের মেয়েদের আমরা কখনো স্বীকার করি না, এটা আমাদের নিয়ম। নিজের গ্রামের মেয়ে হারালে দুর্নাম হবে বড় চাচার, কারণ তিনি মাতব্বর। আটপাড়ার কোনো মেয়ে আজও আমাদের হাতে পড়েনি। তোমাকে আমি স্কুলে যাওয়ার সময় দেখি, বিশ্বাস করো, আমি তোমাকে যেদিন দেখি সেদিন রাতে ঘুমাতে পারিনি। আব্বাকে বলেছি তোমাকে এনে দিতে, তিনি দিলেন না। আটপাড়ার মেয়ে তুলে আনা যাবে না, কড়া নিষেধ। তারপর অনুরোধ করেছি যাতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তখন বড় চাচা বললেন তোমার মায়ের কথা, তিনি মুক্তিযোদ্ধা, গ্রামের অনেকের কাছেই শুনেছেন। তোমার মা নাকি মেয়ে বিয়ে দেবেন না। দূর দূরান্ত থেকে বনেদি ঘরের ছেলেরাও নাকি এসেছে বিয়ের জন্য, তাও তিনি বিয়ে দিতে রাজি হননি। কিন্তু আমার তো তোমাকে লাগবেই। তোমার রূপ এমনই যে সারা জীবন ভোগ করলেও পানসে লাগবে না। শেষ কথাটি শুনে পদ্মজার কপালের চামড়া কুঁচকে যায় রাগে, তবে টু শব্দও করল না। রিদওয়ান বলছে, আমার এই বাড়ির প্রতি, এই পাতাল ঘরের প্রতি লোভ অনেক আগে থেকে। তবুও আমি সেসবের কিছু না চেয়ে আমিরের কাছে তোমাকে চেয়েছি। কতটা পছন্দ করেছি ভাবো একবার, ভাবো পদ্মজা, একটু ভাবো। রিদওয়ান পদ্মজার দিকে কাতর চোখে তাকালো, তারপর চোখে মুখে ক্রোধ এনে বলল, কিন্তু হলো কি? নিজে পছন্দ করে ফেলল। আমির আমার জন্য তোমাকে তুলে আনতে গিয়েছিল। আমি জানতাম তোমার আম্মা বাড়িতে নেই, তাই এর পর দিন আমির তোমাদের বাড়িতে যায়। কথা দিয়েছিল এশা রাজানের আগেই আমার কাছে তোমাকে পৌঁছে দিবে। রক্তের বিত্রী ঘরে আমি অপেক্ষায় ছিলাম, মাঝ রাত অবধি অপেক্ষা করেছি। তারপর অন্দরমহলে চলে যাই, গিয়ে শুনি আমির বড় চাচাকে হুমকি দিচ্ছে, তোমার সাথে বিয়ে না দিলে নাকি ও কাজ ছেড়ে দেবে। যদিও সবাই জানি আমির কোনো দিন তার পেশা ছাড়বে না, তাও বড় চাচা আমিরকে অসন্তুষ্ট রাখতে চান না। তাই কথা দিলেন তোমার সাথেই বিয়ে হবে, যেভাবেই হোক। আমিরের সাথে আমার তর্ক হয়, আমাকে তখনই আদেশ দেওয়া হয় ছৈদকে খুন করতে হবে। ছৈদ আমিরের সাথে বেয়াদবি করেছে, যা আমিরের গায়ে লেগেছে। ও চায় না ছৈদ আর বেঁচে থাকুক, আমিরের আদেশ পালন করতেই হয়। কিন্তু সেদিন আমি শুনিনি। তখন বড় চাচা বলল, পদ্মজা সমাজের কাছে আমিরের বউ হলেও ঘরে তোর বউও হবে। আমি তার ব্যবস্থা করব, আমিরের সাথে কথা বলবো। আমাকে আশা দেওয়া হয়, তাই ছৈদকে সরিয়ে দেই। সবই কিন্তু তোমাকে পাওয়ার জন্য। কিন্তু অবাক করা কাণ্ড কি জানো? তোমার মাও সেদিন সেখানে উপস্থিত ছিলেন। মহিলা এত ভয়ঙ্কর আগে বুঝিনি। মেয়ে মানুষ হয়েও কিরকম ভাবে যে নেশাগ্রস্ত দুটি মানুষকে জবাই করেছে তুমি ভাবতেও পারবে না। রিদওয়ান থামল, সে অবাক চোখে পদ্মজার দিকেই তাকিয়ে আছে। পদ্মজার কোনো ভাবান্তর হলো না, সে জানে এই ঘটনা চিঠিতে পড়েছে। রিদওয়ান বলল, তারপর দিন সালিশে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। তোমার আম্মাও রাজি হয়ে গেলেন। বলেছি না, আমির দুনিয়ার সব সুখ নিয়ে জন্মেছে। তোমার আম্মা আমাকে চিনতেন না, কখনো দেখলেও বা নাম শুনলেও মুখ মনে নেই। তাই তিনি নিশ্চিন্তে বিয়ের প্রস্তাব মেনে নিলেন। বড় চাচা সমাজের চোখে কতটা মহান
সেটা তুমিও জানো। 2 মাস অন্তর অন্তর দান করেন, সবার অভাব দূর করেন, চিকিৎসা করান। ওনার ছেলের বউ মানে অনেক কিছু। তোমার আম্মা তো আর ভেতরের খবর জানতেন না। সে যাই হোক, পরের কথা বলি। আমির যখন শুনল তোমার আম্মা 2টো খুন করেছে, ও চিন্তায় পড়ে যায়। আমির ধূর্তবাজ, চালাক, ও মানুষ চিনে। ও তাৎক্ষণিক বুঝে গেল তোমার আম্মা জটিল মানুষ, তাই আমাকে নিষেধ করলো বিয়ে বাড়িতে আমার মুখ না দেখাতে। চিনে গেলে সমস্যা হবে। আমিরের সাথে তাল মিলিয়ে বড় চাচাও নিষেধ করলো। আমি তো। পদ্মজা মাঝ পথে প্রশ্ন করল, আপনি এই গ্রামের ছেলে, আর আম্মাও এই গ্রামের মেয়ে বউ, তারপরও আপনাকে চিনতেন না? ওই যে বললাম, কখনো হাওলাদার বাড়ির ছেলে হিসেবে দেখলেও মনে নেই। নয়তো নাম জানতেন, মুখ চিনতেন না। তাছাড়া আমাকে সত্যি অনেকেই চেনে না। নাম জানলে মুখ চেনে না, মুখ চিনলেও হুট করে দেখে ধরতে পারে না। সব সময় এখানে থাকি, অন্দরমহলে থাকি, রাত বেড়াতে বের হই, ট্রলারে থাকি। এটা খুব সহজ ব্যাপার। তোমার আম্মা চিনতেন না বললে বেমানান লাগবে না। আর শুনেছি তোমার আম্মা নাকি সমাজের দিকে চোখ দিতেন না তেমন। নিজের সংসার আর 3 মেয়েকে নিয়েই থাকতেন। কথাগুলো অবহেলার স্বরে বলে রিদওয়ান। পদ্মজা কিছু বলল না। রিদওয়ান ভ্রুকুঞ্চন করে বলল, কোথায় ছিলাম যেন? পদ্মজা জবাব দিল না। রিদওয়ান মনে করার চেষ্টা করল। মনে পড়তেই আবারও বলা শুরু করলো, আমিরের কথা মতো সে হেমলতাকে মুখ দেখায়নি, যায়নিও বাড়িতে। বিয়ের 2 দিন আগে মেয়েগুলোকে ঢাকা চালান করে দেওয়া হয়। সেখান থেকে আলমগীর আমিরের কথা মতো পাচার করে দেয় বিদেশে। মৃত মেয়েগুলোকে ফেলে দেওয়া হয় বড় বড় নদীতে। একটা মেয়ে রয়ে যায়। সেই মেয়েটিকে পদ্মজা আর আমিরের বিয়ের আগের দিন রাতে হত্যা করা হয়। তারপর আমিরের কথা মতো হাবলু আর রিদওয়ান চলে আসে হাওড়ে। অন্দরমহলে তখন আমিরের গায়ে হলুদের উৎসব চলছিল। হাওড়ে তখন তীব্র স্রোত, বাড়ি ফেরার তাড়াও ছিল। আবার মেয়েটি অনেক দূরের, তাই হাবলু মেয়েটিকে নদীর শেষ মাথায় ও হাওড়ের শুরুতে ফেলে দেয়। তখনই খেয়াল পড়ে আরেকটা নৌকো, যেখানে মোড়ল বাড়ির পরিবার ছিল। রিদওয়ান ট্রলারের ভিতর ছিল। সে হাবুলকে তাড়া দেয় দ্রুত ট্রলার ঘোরাতে। তারপরের কাহিনী পদ্মজার জানা। পুরোটা শুনে পদ্মজা অবাক হয়ে যায়। সে হতভম্ব হয়ে প্রশ্ন করল, আর আর হানিফ মামার ব্যাপারটা? রিদওয়ান খুব বিরক্তি নিয়ে বলল, এইসব ছোটখাটো ব্যাপার। ওই শালা আমাদের সাথেরই লোক ছিল। তারপর আধিপত্য দেখানো শুরু করে, টাকা চায় অনেক, আমিরের উপর কথা বলা শুরু করে, হুমকি দেয়। তার চাহিদা বেড়ে যায়। অনেকদিন সহ্য করার পর একদম উপরে পাঠিয়ে দেই। রিদওয়ান হাসল, যেন খুব মহৎ একখানা কাজ করেছে। তারপর আবারও বলল, প্রান্তর আব্বা আর আব্দুল, এদের নিয়েও প্রশ্ন করবে নাকি? এদের কথা জেনে তোমার লাভ নেই। দুজনই সব জেনে ফেলার কারণে মরেছে। সহজ হিসেব, প্রান্তর বাপ আমিরের হাতে, আব্দুল আমার হাতে। এসব বাদ দাও, আমরা আমিরের কথাতে যাই। তোমাকে শুধু আমিরের গল্প শোনাবো। রিদওয়ানের কাছে কথাগুলো যেন কত স্বাভাবিক, যেন মশা মারার গল্প বলছে। পদ্মজা ভীষণ অবাক হচ্ছে। এই হাওলাদার বাড়ির আজ তার গায়ে এত আগে থেকেই লেগেছিল। হানিফকে খুন করতে গিয়ে তার মা খালি হাতে ফিরে আসে। তারপর দিন হানিফের লাশ পাওয়া যায়, অথচ তার মা খুন করেনি। প্রান্তর বাপ খুন হয়। প্রান্ত মুন্না থেকে প্রান্ত হয়ে ওঠে, তাদের ভাই হয়ে ওঠে। আমির স্বীকার করতে এসে তার প্রেমে পড়ে যায়। বিয়ে ঠিক হয়। বিয়ের আগের দিন রাতে নদীতে লাশ পাওয়া যায়। তারপর অবশেষে বিয়ে হয়। সব কিছু এক সুতোয় গাঁথা। এ কেমন যোগসূত্র? পদ্মজার মাথা ভন ভন করতে থাকে। এতদিন একটা চক্র তার আশেপাশে শব্দ তুলে ঘুরঘুর করছিল। সে শব্দ ঠিকই শুনেছে, তবে তার উপস্থিতি ধরতে পারেনি। রিদওয়ান বলল,
বিয়ের দিন রাতে বড় চাচার কথায় ভরসা রেখে তোমাকে ছুঁয়েছিলাম। ভেবেছিলাম আমির কিছু বলবে না, কিন্তু হলো কি, সে তো তোমার রূপে একেবারে কুপোকাত। তারপরের ঘটনাও বোধহয় জানো। আমির আষ্টে পৃষ্ঠে তোমাকে আগলে রাখা শুরু করে। একসময় বিভিন্ন কার্যকলাপে তোমার সন্দেহ হতে থাকে। এই ব্যাপারটা আমিরকে চিন্তায় ফেলে দেয়, পাহারাদার বাড়িয়ে দেয়। তোমার উপর নজর রাখার জন্য রেখে দেওয়া হয় লতিফাকে। তাই আমিরের সাজানো দেয়াল ভেঙে পৌঁছতে পারোনি পাতাল ঘরে। তোমার আম্মা নাকি চোখের দৃষ্টি দেখে মানুষকে চিনতে পারেন। কার মুখ থেকে জানি আমির শুনেছিল। ব্যাপারটাকে গুরুতরভাবে নিয়ে নেয় আমির। সে কোনো ঝুঁকি নিতে চায় না। তোমার আম্মাকে নিয়ে একটু ভয়েও ছিল। মহিলার চাহনি, কথাবার্তা খুব বেশি ধারালো আর সজাগ। আমির পরিকল্পনা করে তোমার আম্মার গলাটা আলাদা করে দিবে। মাঝপথে কাটা রাখা ভালো নয়। এটা কিন্তু আমার কথা না, আমিরের কথা। রিদওয়ান পদ্মজার মুখের ভঙ্গি দেখার জন্য তাকালো। পদ্মজার চোখ দুটি অগ্নিমূর্তি ধারণ করে। আমির হাওলাদার তার মাকে খুন করতে চেয়েছিল? রিদওয়ান পদ্মজার মেজাজ আজ করতে পেরে বলল, এমনকি খুন করতেও গিয়েছিল। পদ্মজা চকিত তাকালো। তার চোখে জল টলমল করছে, সেই সাথে লাল হয়ে উঠেছে। রিদওয়ান আবারও বলল, ঘটনাটা তোমার বিয়ের ঠিক কদিন পরের। সেখানে গিয়ে জানতে পারলো তোমার আম্মার কি এক রোগ হয়েছে। মরে যাবে, সব ভুলে যাবে। সম্ভবত তোমার আম্মা তোমার আব্বার সাথে কথা বলছিল। আমার ঠিক মনে নেই, অনেক আগের ঘটনার তো। তাই আমির তার পরিকল্পনা বাদ দিল। কয়দিন পর তোমাকে নিয়ে ঢাকা চলে যাবে। এখন আর এসব করে লাভ নেই। কদিন পর এমনিতেই মরে যাবে। তবে যদি না মরতো তাহলে কিন্তু আমিরই খুন করত। এই হলো তোমার সোহাগের স্বামী। রিদওয়ানের ঠোঁটে তিরস্কারের হাসি। কি যে আনন্দ হচ্ছে তার! শুধু পদ্মজা জানে তার কি পরিমাণ কষ্ট হচ্ছে। আমিরের প্রতি রাগ, ঘৃণা নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এই মুহূর্তে যদি তার হাত পায়ের বাঁধন খোলা থাকতো, তবে সে রিদওয়ানের এই গা জ্বলা হাসি চিরতরে বন্ধ করে দিয়ে আমিরকে শেষ করে দিত। রিদওয়ান হৈ হৈ করে উঠল। আরে, আরো বাকি আছে তো, থেমে গেলে চলবে না। যেদিন তোমার মেট্রিক পরীক্ষার ফলাফল দিল, সেদিন তোমার আম্মা প্রথম আমাদের বাড়িতে আসেন আর আমাকে দেখে চিনে ফেলেন। বিচক্ষণ বুদ্ধিমতী মহিলার মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে। তিনি তোমাকে নিয়ে ভয় পান বোধহয়। আমি রাতে দ্বিতীয় তলায় হাঁটছিলাম, রুম্পা ভাবির দরজাটা নজরে রাখার জন্য। ধীরে ধীরে হাঁটছিলাম, তাও সেই শব্দ তোমার মায়ের কানে চলে যায়। তিনি বেরিয়ে আসেন, আমাদের কথাও হয়। উনি তোমার ভবিষ্যৎ নিয়ে ভেঙে পড়েন। মা হিসেবে এমনটাই হওয়ার কথা। শেষ রাতে আমি আর আমির ছাদে ছিলাম। আচমকা দেখি তোমার আম্মা জঙ্গলের ভিতরে ঢুকছেন। কত সাহস! মেয়ের শ্বশুর বাড়িতে প্রথমবার এসেই সন্দেহ করে পুরো বাড়ি ঘোরা শুরু করেছেন। বিন্দুমাত্র ভয় ডর নেই। জঙ্গলের ভিতরেই আমাদের সব। তখন এত নিরাপত্তা ছিল না, তাই আমির ছুরি নিয়ে তোমার মায়ের পিছু ধাওয়া করে। লক্ষ্য ছিল যখনই তোমার আম্মা টের পাবে কিছু, তখনই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু তোমার আম্মা পুরো জঙ্গল ঘুরেও কিছু ধরতে পারেননি। এটা তোমার আম্মার ভাগ্য, নয়তো ওখানেই মরতে হতো। এখানেই কিন্তু সব শেষ নয়। তোমরা ঢাকা যাওয়ার পর উনি আরও দুবার এসেছিলেন লুকিয়ে, ঢুকেছিলেন বাড়িতে। দুবারই হাবলু ওনার পিছু নিয়েছে। আমি আমিরকে চিঠি লিখি। তখন আমির জানালো, আর একবার তোমার আম্মা যদি এখানে আসে, সঙ্গে সঙ্গে যেন মৃত্যু উপহার দিয়ে দেই। কিন্তু তিনি আর আসেননি। কিছু না পেয়ে বিশ্বাস করে নিয়েছিলেন এখানে কিছু নেই, এই বাড়িতে গোপন কিছুই নেই। নয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন। কিছু একটা হবে, জানি না অত। তোমার মায়েরও ভাগ্য ভালো, দুইবার মেয়ের জামাইয়ের হাতে খুন হতে গিয়েও হয়নি। দুইবার হাবলুর মতো জাত খুনির হাতে খুন হতে গিয়েও হয়নি। ওনার মৃত্যুটাই লেখা ছিল রোগে। সে যাই হোক, দেখো, আমির জানতো তোমার মা তোমার কতটা প্রিয়। তবুও কিন্তু নিজের স্বার্থ দেখেছে, তোমার মাকে খুন করতে চেয়েছে। এমন মানুষকে তুমি ভালোবেসেছ?
রাগ হচ্ছে না ভেবে? পদ্মজা নির্বাক, বাখারা। তার ভেতরে বিন্দুমাত্র ভালোবাসার অনুভূতি যেন নেই। রিদওয়ান আবারও বলতে শুরু করলো, আমির তোমার মায়ের মৃত্যুবার্ষিকী আর বোনের বিয়ের জন্য এখানে আসেনি। তুমি ভেবেছ সব কাজকর্ম ফেলে শুধু তোমার মন রাখতেই এসেছে? এটা মিথ্যা। ও এখানে এসেছে বিপদে পড়ে। কুয়েত থেকে বড় অঙ্কের টাকা অগ্রিম নিয়েছে 6 মাস আগে। বিনিময় 30টা মেয়ে দিতে হবে। মেয়েগুলোর গায়ে একটু দাগও থাকতে পারবে না। মেয়ে দেওয়ার কথা ছিল 1 মাস আগেই। আমরা অনেক চেষ্টা করেছি, পারিনি। সব মানুষ চালাক হয়ে গেছে। এমন কখনো হয়নি। এইবার সব ওলটপালট হয়ে গেছে। আমিরের উপর চাপ আসতে থাকে। ও টাকাগুলোও খরচ করে ফেলেছে। কি করেছে কে জানে। কুয়েত থেকে হুমকি এসেছে, আরও 1 মাসের মধ্যে 30টা মেয়ে দিতে না পারলে আমাদের সম্পর্কের সব প্রমাণ বাংলাদেশ পুলিশ ঐক্যতে পাঠাবে। যেভাবেই হোক আমাদের ধ্বংস করবে। ওরা খুব ক্ষমতাশালী। বিশ্বের অনেক উন্নত দেশের সাথে তাদের চক্র সামিল আছে। আমরা সবাই এখন একটা ঝড়ে আছি, বিশেষ করে আমির আর ওর বাপ। তাই আমির এখানে এসেছে। 1 মাস শেষ হওয়ার আর 12 দিন বাকি। মেয়ে পাচার করতে হবে 8 দিন পরই। মেয়ে জোগাড় হয়েছে 9 জন। যেভাবেই হোক আমাদের 21টা মেয়ে লাগবেই। তাই এখন খুব চাপ। আর মরার উপর খাড়ার ঘা হিসেবে উপস্থিত তুমি। রিদওয়ান শব্দ করে হাসল। তার হাসি যেন থামছেই না। পদ্মজা তীক্ষ্ণ স্বরে বলল, ধ্বংসের লক্ষণ শুরু হয়েছে। 200 বছর চলেছে, আর কত চলবে? কিন্তু আমরা সেটা হতে দেব না। আমি তো দেবই না। আমার জীবনের কিছু বলতে শুধু একটা অংশই আছে, বেঁচে থাকার একটাই অংশ। যে মেয়েগুলোকে মেরেছেন তাদের না মেরে পাচার করে দিতেই পারতেন, সেটা কেন করেননি? পদ্মজার ভেতরে অপ্রতিরোধ্য তুফান চললেও কণ্ঠ শান্ত। রিদওয়ান স্বাভাবিক স্বরেই জানালো, কেন তারা এই মেয়েগুলোকে পাচার করতে পারছে না? মেয়েগুলা 2 মাস ধরে এখানে আছে। প্রথম 15 দিন বীভৎস ধর্ষণে এদের অনেক ক্ষতি হয়ে গেছে। শরীরে বিভিন্ন দাগ বসে গেছে। তখন তারা জানতো না তাদের মেয়ের অভাব পড়ে যাবে। তারপরও 1 মাস ঔষধপত্র দিয়ে মেয়েগুলোর ক্ষতিপূরণের চেষ্টা করেছে, হয়নি। তাই বিগত 5 দিন ধরে তারা তাদের রীতি অনুসারে মেয়েগুলোকে পিটাচ্ছে। আজ 2টো মেয়ে মারা গেছে। আগে লাশই ফেলে দেওয়া হতো, 5 বছর ধরে টুকরো টুকরো করা হয়। এটাও আমিরের বুদ্ধি, যাতে কোনো পুলিশের চোখে না পড়ে, আর পুলিশও শনাক্ত করতে না পারে। পুলিশরাও এখন চালাক হয়ে গেছে। পদ্মজা বলল, আমি মেয়ে পাচার করতে দেব না। কি করবে? পদ্মজা নিশ্চুপ। কিছুই পারবে না। আমির তোমাকে ছেড়ে দিলেও আমরা ছাড়ব না, আর আমিরও তোমাকে ছাড়বে না। ও তোমার শরীরে আকৃষ্ট, ভালোবাসে না। যেদিন তুমি রুম্পার ঘরে রাতে ছিলে, সেদিন আমির তোমার খেয়াল রাখার জন্য নয়, তোমার উপর নজর রাখার জন্য রাতে ঘুমায়নি। রুম্পা কখন কি বলে দেয় সেই ভয়ে। রুম্পাকে খুন করার পরিকল্পনাও আমিরের। ও বাবলুকে পাঠায়, হাবলুর ভাই বাবলু। দুজনই বংশগত জাত খুনি। কিন্তু গিয়ে দেখে আলমগীর ভাইয়া তার বউকে নিয়ে পালাচ্ছে। তবুও বাবলুর সাথে ওরা পারত না। সেখানেও তুমি বাগড়া দাও, বাবলুকে খুন করে ফেলো। কি আশ্চর্য, একদম মায়ের রূপ পেয়েছ। পুরোটা দৃশ্য কিন্তু আমির দেখেছে। ও জঙ্গলেই ছিল। এত এত চিন্তার মাঝে তোমার এই রূপ। তুমি যখন পূর্ণাকে নিয়ে অন্দরমহলে চলে যাও, তখন লাশ সরিয়ে দেওয়া হয়। তুমি পূর্ণাকে নিয়ে ঘরে যাও, তখন আমির তোমাদের ঘরে চলে যায়। এমনকি আমিরের জ্বরও হয়েছিল মেয়ে জোগাড়ের চিন্তায়। এমন অবস্থায় তোমার খুনাখুনির কাজকর্ম আমিরকে পাগল করে তোলে। অস্থির হয়ে পড়ে। রানীকে খোঁজার নাম করে এখানে এসে পরিকল্পনা করে তোমাকে ভয় দেখানোর, যাতে তুমি ঢাকা চলে যাও আমিরকে নিয়ে। ওর বিশ্বাস 8 দিনে মেয়ে জোগাড় করে ফেলবে। কিন্তু এটা বিশ্বাস নেই যে তুমি 8 দিন পর ঢাকা যেতে রাজি হবে। তাই আগে থেকে কাজ এগিয়ে রাখার পরিকল্পনা করে। এমনকি তোমাকে মারতেও বলেছে, যাতে ভয় পাও। মারার পরও যখন ভয় পাওনি, তারপর বলল তোমাকে রক্ত দেখাতে। যদিও একটা মেয়ের রক্ত দেখিয়েছিলাম তোমাকে। ওর বিশ্বাস ছিল
স্বামীর জানের মায়াই হলেও ছেড়ে দিবে এই গ্রাম। কিন্তু তুমি তো মুখের উপর বলে দিলে ঢাকা ফেরত যেতে রাজি না তুমি। এই, সত্যিই তুমি আমিরকে ভালোবাসো? ভালোবাসো কি? পদ্মজা দাঁতের দাঁত চেপে চোখের জল ফেলছে। রিদওয়ান 2 হাত নাড়িয়ে বলল, আচ্ছা, এসব ভালোবাসা টালোবাসার কথা বাদ দাও। আমির তোমাকে ভালোবাসে না, সব ওর নাটক। ও তোমার রূপকেই ভালোবেসেছে। এখনো যে রূপের শরীর তোমার, আমি নিজেই নিয়ন্ত্রণ করতে পারি না। সেখানে ও তো হালালভাবে ভোগ করার সনদ পেয়েছে। সব শেষে ভালোভাবে বলছি পদ্মজা, কোনো বাগড়া দিও না আর। সব মেনে নাও, নয়তো তোমাকে মরতেও হবে। আমির না মারলেও বড় চাচা আব্বা আর আমি তোমাকে ছেড়ে দেব না। তিনি কেন আমাকে মারবেন না? তিনি তো আমাকে ভালোবাসেন না। ভালো না বাসলেও টাকার প্রতি ওর যেমন টান, তেমন সুন্দরের প্রতিও টান আছে। ধরে রাখতে চাইতেও পারে। তোমার কাছে আমার অনুরোধ, অনেক করেছ, আর কিছু করো না। কি পান এসব করে? অর্থ পাই, শান্তি পাই। মেয়েদের কষ্ট দিয়ে কিসের শান্তি? হাওলাদার বংশে ভালো ছেলে নেই, সবই খারাপ। যারা ভালো হয়েছে তারা মরেছে। তবে জাফর ভাই, আলমগীর এরা তো ভালো। এদের অনেক পিটিয়েও বড় চাচা আব্বা এই পথে আনতে পারেনি। জাফর ভাই তো এই সম্পর্কে কিছুই জানে না। জাফর ভাই একটু বোকা ধরনের, অনেক স্পর্শকাতর মন। মুরগির রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায়, তাই তাকে আর এই জগতে আনা হয়নি। আব্বার প্রথম ছেলে ছিল বলে মরেনি। রাজধানীতে পাঠিয়ে দেওয়া হয় পড়ার জন্য। তারপর বিয়ে করে বাইরেই চলে গেল। আর আলমগীর ভাইয়া বাধ্য হয়ে এই দলে কাজ করেছে। সুযোগ পেয়ে পালিয়েও গেছে। আমির তো ছোট থেকেই তেজি। বড় চাচার কাছে আমির হচ্ছে সোনার টুকরা। এসব গল্প করতে ভালো লাগছে না। ঘাড়টা খুব ব্যথা করছে। এত শক্ত আঘাত দিয়েছ? ডাইনি নাকি তুমি? রিদওয়ান আলতো করে ঘাড়ে হাত বুলাতে বুলাতে বলল, আচ্ছা, আসল কথা বলি। আমিরকে ছেড়ে পালিয়ে যাও। এই রাজত্বে থাবা দেওয়ার কথা ভেবো না। জীবনে কিছু পাইনি। মা জন্ম দিয়ে মারা গেল। বাপের অবৈধ সন্তান আমি। ছোট থেকেই আমি অত্যাচারিত। আজও আমির আমার উপর অত্যাচার করে। অনেক দুর্বল ছিলাম। পানিতে চুবিয়ে রেখেছে, শীতের রাতে উলঙ্গ করে বেঁধে রেখেছে, পিটিয়েছে। আমির মানুষকে আঘাত করতে পছন্দ করে। মানুষের আকুতি মিনতি ওর কাছে পরম শান্তির। তুমি ওর কাছে থেকো না, পালিয়ে যাও। পুলিশের কাছে যেও না, অন্য কোথাও গিয়ে থাকো। ও এখন মায়া দেখাচ্ছে। যখন স্বার্থে বেশি টান পড়বে ঠিকই হাত তুলবে, খুন করে ফেলবে তোমাকে। পদ্মজা শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলে উঠল, কি বলছেন? তাহলে উনি আপনার কাহিনী আমাকে শুনিয়েছিলেন? রিদওয়ান পদ্মজার কথা বুঝতে পারল না। সে একটু ঝুঁকে প্রশ্ন করল, কিছু বললে? পদ্মজা কিছু বলতে পারল না। তার চোখ দিয়ে জল পড়ছে। পিছনের 6-6টা বছর মিথ্যের জাল দিয়ে বেচানো, কিচ্ছু সত্য নয়, সব মিথ্যা, সব। আমির মাত্রই এসেছে, এখন শেষ রাত। সে পানি খেয়ে রাফেদকে বলল, নতুন মেয়ে 3টাকে খেতে দাও। চিৎকার চেঁচামেচি করলে ভুলেও মেরো না। রাফেদ বলল, আপনি ভাববেন না, সব সামলে নেব। আমির বিটু ঘরে বসে রয়েছে। মজিদ বলল, আমরা যাই তাহলে, সকালে কাজ আছে আমার। আমির কিছুই বলল না, কপাল কুঁচকে রেখেছে। সিগারেট ধরালো। খলিল বলল, ওই শরীরে এখন কি করবি? আমির বলল, এটা আমার ব্যাপার। আরবিদ, উচ্চস্বরে ডাকলো। আরবিদ সেকেন্ড কয়েকের মধ্যে আসলো। আমির বলল, বাড়ির পেছনে যাও, লতিফা থাকবে, যা দিবে নিয়ে আসবে। আরবিদ চলে গেল। আমির চেয়ারে বসে মজিদকে বলল, গেলে যাও, দাঁড়িয়ে আছো কেন? শফিক না আসছিল, কোথায় গেল? রিদুর কাছে গেছে, বললেন খলিল। তারপর মজিদরে বললেন, আইও ভাই, বাড়ির যাই। পদ্মজা ক্লান্ত কণ্ঠে জানতে চাইল, ঢাকার অফিসার গোডাউনে আমি তো অনেকবার গিয়েছি। সেখানে পণ্য দেখেছি, মেনু দেখেছি, কিছু তো মিথ্যা মনে হয়নি। আমিরের সত্যিই পণ্যের ইম্পোর্ট ব্যবসা আছে, ও কাজ করে না।
আর আমার মেয়ে, আমার নিষ্পাপ 3 মাসের মেয়েটাকে কে খুন করেছে? বাবলু করেছে? রিদওয়ান এই প্রশ্নে থমকায়। পদ্মজা অধীর আগ্রহে তাকিয়ে আছে এই প্রশ্নের জবাবের জন্য। দরজায় টোকা পড়ে। সেকেন্ড কয়েকের মধ্যে প্রবেশ করলো একটা চেনা মুখ। রিদওয়ান হেসে বলল, আরে শফিক, শেষ রাতে এখানে? শফিক পদ্মজাকে জহুরি চোখে দেখল। শফিকের এলোমেলো চুল, নোংরা চাহনি। সে রিদওয়ানকে বলল, আসছি। আগে বল, আমিরের বউ এখানে কেন? এই মেয়েরও চালান করে দিবে নাকি? নিজে নিজে চলে এসেছে। কোনো বিপদ? থানার কি অবস্থা? তোরা কি আজমপুর থেকে কোনো মেয়ে এনেছিস? আজমপুরের মাতব্বর মামলা করেছে, তার মেয়ে হারিয়ে গেছে। বিশাল বড় লোক, বড় লোকদের ব্যাপার স্যাপার তো জানিসই। আশেপাশের সব এলাকাতেই খোঁজ চলছে। আগামীকাল অলন্দপুরেও পুলিশ আসবে, তাই তোদের জানাতে এসেছি। সাবধানে থাকিস। দুনিয়ার সব ভেজাল একসাথে এইবারই আইতাছে। ভীষণ বিরক্ত নিয়ে বলল রিদওয়ান। শফিক তার গোফে হাত বুলাতে বুলাতে পদ্মজাকে পা থেকে মাথা অবধি দেখল। তারপর পদ্মজার পায়ের কাছে বসল। পদ্মজার ফর্সা পা দুটিতে তার নজর পড়ে। পায়ে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, খুব সুন্দরী, কাছ থেকে প্রথম দেখলাম। মেরেই তো দিবে নাকি? শফিকের ছোঁয়া যেন পদ্মজার গায়ে আগুন লাগিয়ে দিল। সে হুঙ্কার ছাড়ল, একদম ছোঁয়ার চেষ্টা করবেন না, দূরে সরুন। শফিক অবাক হয়ে রিদওয়ানকে বলল, আরে এর তো তেজ অনেক, আমি সামলাই কেমনে? রিদওয়ান ঠোঁট কামড়ে হাসি আটকে রেখেছে। তার সাহস হচ্ছে না পদ্মজাকে ছোঁয়ার, কিন্তু অন্য কেউ আমিরের দুর্বলতায় হাত দিচ্ছে দেখে তার খুব আনন্দ হচ্ছে। সে শুধু দৃশ্যটা উপভোগ করছে। শফিক শার্টের বোতাম খুলতে খুলতে বলল, এত সুন্দর মেয়ে হাতছাড়া করা যায় না। মেরেই যখন দেওয়া হবে একটু উপভোগ করে দেখি, কি বলিস? পদ্মজার বুক ধুকপুক করছে। শেষমেশ তার ইজ্জতেও হাত পড়ছে। সে ছটফট করতে থাকে ছোটার জন্য। পদ্মজা বাধা অবস্থায় উল্টো হয়েছিল। শফিক সোজা করে। সঙ্গে সঙ্গে পদ্মজার মসৃণ পাতলা পেট উন্মুক্ত হয়ে ওঠে। শফিকের লোলুপ দৃষ্টি দেখে পদ্মজার শরীর রি রি করে ওঠে। সে প্রাণপণে ছোটার চেষ্টা করছে। শফিক উল্লাসে বলল, আরে ভাই, এমন সুন্দর মেয়ে মানুষ তো দুটো দেখিনি। আমিরের উচিত ছিল আমাদের সাথে ভাগ করে নেওয়া। একাই 6 বছর। আচ্ছা থাক, তুই কি এখানে বসে দেখবি? দেখলে দেখতে পারিস। শফিক আরও অশ্লীল মন্তব্য করে, যা শুনে পদ্মজার ঘৃণায় বুক ফেটে কান্না আসে। শফিক পদ্মজার উপর ঝুঁকতেই পদ্মজা চেঁচাতে থাকে। একদলা থুতু ছুঁড়ে দেয় শফিকের মুখের উপর। শফিকের চোখ দুটি বড় বড় হয়ে যায়। প্রবল আক্রোশে পদ্মজার আহত গালে থাপ্পড় বসায়। পুরনো ক্ষতস্থানের পুরো চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে আসে। ব্যথায় পদ্মজার সারা শরীর টন টন করে ওঠে, আর্তনাদ করে ওঠে, আম্মা। তখনই দুটো পায়ের শব্দ ভেসে আসে। কেউ একজন দৌড়ে এদিকেই আসছে। রিদওয়ান আমিরের উপস্থিতি টের পেয়ে দ্রুত ভয় চেয়ার থেকে উঠে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। ঘরে এসে প্রবেশ করলো আমির। রিদওয়ানের ধারণাই সত্যি। আমির পদ্মজার চিৎকার শুনেই চলে এসেছে। আমির এখানে আছে জানলে রিদওয়ান শফিককে নিষেধ করত। শফিকও তো বলেনি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। শফিক আমিরকে দেখে হাসলো, বলল, আমির, এই বউ তো। চোখের পলকে সেই হাসি মিলিয়ে যায়, কথা বলাও থেমে যায়। আমির থাবা মেরে ধরে শফিককে। রিদওয়ান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। এটু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। শফিক কিছু বুঝে ওঠার পূর্বে আমির ছুরি দিয়ে শফিকের গলার রক কেটে ফেলে। রক্ত ছিটকে পড়ে পদ্মজার উপর। আমির নিঃশ্বাস বন্ধ রেখে ছুরি দিয়ে শফিকের 2 চোখে আঘাত করে, পেটে বুকে আঘাত করে। শফিকের মাথা 2 হাতে ধরে দেওয়ালে শব্দ তুলে আঘাত করে। শফিকের মুখ থেকে গ্যার গ্যার ধরনের একটা শব্দ বেরিয়ে আসে। সেই শব্দ আর আমিরের বিশ্রী গালিগালাজে পদ্মজা ভীতি হয়ে পড়ে।
রক্তে সারা ঘর রক্তপুরী হয়ে উঠেছে। পদ্মজার শরীর কাঁপতে থাকে। সে কখনো আমিরকে খুন করতে দেখেনি, আজই প্রথম দেখছে। কি নির্মম তার খুন করার ধরন, কি হিংস্র তার চাহনি, তার আক্রমণ। চোখের পলকে মানুষ খুন করে ফেলেছে। পদ্মজা চোখ বুজে জোরে জোরে কাঁদতে থাকলো। আমিরের সারা মুখে রক্ত, চোখ দুটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। হাঁপাচ্ছে না। দরজার বাইরে এসে দাঁড়ালো মজিদ, খলিল, রাফেদ, আরভিদ। মুহূর্তে চারিদিক থমকে যায়, থেমে যায় সব শব্দ। শফিকের রক্তাক্ত দেহটি মেঝেতে পড়ে আছে। চোখ দুটি যেন বেরিয়ে এসেছে। গলার রক থেকে ছিটকে রক্ত বের হচ্ছে। যেন সাধারণ মানুষের কাছে এই দৃশ্য দেখা মানে ওই মুহূর্তে মৃত্যুবরণ করা, গড় গড় করে বমি করা। পদ্মজার সারা শরীর কাঁপছে। এমন মানুষের সাথে সে কিছুতেই থাকতে পারবে না। মুহূর্তের ঘটনায় সে হার মেনে নিয়েছে। মনে প্রাণে নিজের মৃত্যু চাইছে। এই মুহূর্তে মনে ভয় ছাড়া আর কিছুই নেই। ভালোবাসা, রাগ, ঘৃণা, ক্রোধ কিছুই নেই। সে শুধুই ভয় পাচ্ছে। আমির হাতের ছুরি চেয়ারের উপর রাখল। তারপর রক্তমাখা জ্যাকেট খুলে মেঝেতে ফেলল। পদ্মজা ভয় মিয়ে গেছে, অস্বাভাবিকভাবেই ফোপাচ্ছে। খলিল যত দ্রুত সম্ভব জায়গা ছেড়ে চলে গেলেন। মজিদ তীব্র বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিকৃত রূপ ধারণ করলেন। শফিক তাদের কত কাজে লাগতো সেটাও শেষ। পদ্মজাকে তার শুরু থেকেই অপছন্দ। মেয়েটার রূপের আড়ালে তিনি আগুন দেখতে পান, যে আগুন আমিরকে ঘায়েল করে তাদের নিঃশেষ করে দিবে। কিন্তু এই মুহূর্তে আমিরকে কিছু বলেই লাভ নেই। পরে সময় বের করে বোঝাতে হবে। মাথায় অনেক চিন্তা নিয়ে তিনিও জায়গা ত্যাগ করলেন। আমির তার গায়ের শার্ট খুলে হাত মুখের রক্ত মুছে পদ্মজার দিকে এগিয়ে আসলো। পদ্মজা আমিরের দিকে তাকানোর সাহস অবধি পাচ্ছে না। সে খুনের দৃশ্যটি বারবার দেখছে। মনে হচ্ছে এই বুঝি আমির তার চোখ দুটি। না, ভাবা যাচ্ছে না। পদ্মজা নিঃশব্দে কাঁদতে থাকলো। আমির ছুতেই দূরে সরে যাওয়ার চেষ্টা করে। আমির 2 সেকেন্ডের জন্য থামে, তারপর জোর করে পদ্মজাকে বসালো। পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা বিছানার এক কোণে চলে গেল। সে স্থির হতে পারছে না। তার মন শরীর ভীষণভাবে অস্থির হয়ে আছে, মানসিকভাবে ভেঙে পড়েছে। আমির অনেকক্ষণ পদ্মজার ভয় পাওয়া দেখল। তারপর ডাকলো, পদ্মজা। পদ্মজা হাঁটুতে মুখ গুজে রেখেছে। সে আমিরের ডাকে সাড়া দিল না। আমির উঁচু কণ্ঠে বলল, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে কিছু করব না। তাও পদ্মজা তাকায় না। তার শরীর বিরতিহীনভাবে কাঁপছে। আমির বিছানায় উঠে আসে। জোর জবরদস্তি করে পদ্মজাকে নামিয়ে আনে বিছানা থেকে। ধমক দেয়। পাজাকোলা করে নিয়ে আসে A4 ঘরে। এই ঘরটা অন্যরকম, সাধারণ ঘরের মতো। পদ্মজাকে বিছানায় রাখতেই পদ্মজা আমিরকে জোরে ধাক্কা দিল। কিন্তু অদ্ভুত, তার ধাক্কায় আমির এক আঙ্গুলও নড়েনি। আমিরকে পদ্মজার আর স্বামী মনে হচ্ছে না। মনে হচ্ছে দানব, একটা দানব দাঁড়িয়ে আছে সামনে। সে মুক্তির জন্য ছটফট করছে আর কাঁদছে। আমির পদ্মজাকে স্থির করার চেষ্টা করে। পদ্মজা কিছুতেই স্থির হয় না। সে তার মাকে খুঁজছে, মুক্তি চাইছে। ভয় তার শরীর শীতল হয়ে গেছে। বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কাঁদছে। আমিরের ধৈর্য ভেঙে যায়। জোরে ধমকে ওঠে, কান্না থামাও, থামাও বলছি। পদ্মজা কান্না থামানোর চেষ্টা করে। ভয়ার্ত চোখে আমিরের দিকে তাকায়। আমির আসার সময় আরভিদকে দেখেছে। আরভিদের হাতে একটা ব্যাগ ছিল। সে পদ্মজাকে রেখে দরজার কাছে এসে আরভিদকে ডেকে ব্যাগ নিল। ব্যাগে পদ্মজার ঔষধপত্র, শাড়ি, ব্লাউজ, সোয়েটার, শাল রয়েছে। যখন বের হয়েছিল তখন বাইরে লতিফা দাঁড়িয়েছিল। করিনা পাঠিয়েছেন পদ্মজার খোঁজ নিতে, নয়তো তিনি খাবেন না। তাই লতিফা বাধ্য হয়ে এসেছিল খোঁজ নিতে। আমির লতিফাকে দেখেই রেগে যায়। লতিফাও ভয় পেয়ে যায়। তবে আমির রেগে কিছু বলল না, শুধু প্রশ্ন করলো কেন এসেছে। তারপর উত্তর দিয়ে দিল, পদ্মজা ভালো আছে।
একটা ব্যাগে যেন পদ্মজার দরকারি জিনিসপত্র দেওয়া হয়। শেষ রাতে যেন বাড়ির পেছনে অপেক্ষা করে। আর 2 দিন থাকা হবে এখানে। 2 দিন পদ্মজাকে চোখের আড়াল করা যাবে না। লতিফা শেষ রাতে ব্যাগ নিয়ে আসে। আমির লতিফার কথা ভুলে যায়। তারপর যখন মনে পড়ে আরভিদকে পাঠায়। আমির ব্যাগ থেকে শাড়ি ব্লাউজ বের করে বিছানার একপাশে রাখল। পদ্মজাকে বলল, তখন বমি করেছো, এখন আবার রক্তও লেগেছে, পাল্টে নাও। আমিরের কণ্ঠ শান্ত, স্বাভাবিক। কিছু মুহূর্ত আগের ঘটনার কোনো ছাপ নেই তার মুখে। সে পদ্মজার জবাবের জন্য অপেক্ষা করে। পদ্মজা জবাব দেয় না। তার ফোপানো ধীরে ধীরে কমে আসে, ফিরে আসে তার বাস্তব স্থির স্বভাবে। পদ্মজার গাল থেকে রক্ত ঝরছে। আমির তুলা এনে কিছুটা বিছানায় রাখল, আর কিছুটা দিয়ে পদ্মজার গালের রক্ত মোছার জন্য পদ্মজার এক হাত ধরে তার দিকে ফেরানোর চেষ্টা করতে চাইল। তখনই পদ্মজা ছ্যাত করে উঠে দূরে সরে যায়। চোখ বড় বড় করে বলল, দূরে থাকুন। রক্ত ঝরছে তো, আমারটা আমি দেখে নিতে পারবো। পদ্মজা বাকি তুলাটুকু নিজের গালে চেপে ধরল। আমিরের আর কি বলার। সে পদ্মজার সাথে কথা বাড়ানোর সাহস পায় না। বিছানার চেয়ে অনেকটা দূরে গিয়ে কাঠের চেয়ারে বসল। 2 জন 2 দিকে বসে থাকে চুপচাপ। নিস্তব্ধ শান্ত পরিবেশের জন্য পদ্মজার নিঃশব্দে কান্না করাটা শুনতে পাচ্ছে আমির। সে কথা বলতে গিয়ে দেখল তার কথা ফুটছে না। আরো 2 বার চেষ্টা করার পর কথা ফুটল। কি করবে ভেবে পাচ্ছ না? অসহায় মনে হচ্ছে নিজেকে? পদ্মজা আগুন দৃষ্টি নিয়ে তাকালো, কটাক্ষ করে বলল, আনন্দ হচ্ছে আপনার? আনন্দ হওয়ার কি আছে? কিছু নেই? না। ওই লোকটিকে খুন করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছেন? নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করলে তোমার কাছে ভালো হতে পারবো? পদ্মজা থমকালো, সময় নিয়ে বলল, আপনি আমার মাকে খুন করতে চেয়েছেন। আপনি আমাকে একটার পর একটা মিথ্যে বলেছেন। আর অন্যদের সাথে নৃশংসতার কথা না হয় বাদই দিলাম, তারপরও আমি আপনাকে ভালো কেমনে মনে করব? সেটাই তো বললাম। তীব্র ঘৃণায় পদ্মজা মুখ ফিরিয়ে নিল। আমির বলল, এসব কে বলেছে? মিথ্যে তো বলেনি। রিদওয়ান, সত্য তো? আমির উত্তর দিল না। পদ্মজা বলল, আমার নিজেকে নর্দমার কীট মনে হচ্ছে। আপনার মতো একটা মানুষের সাথে এত দিন বসবাস করেছি আমি। গোসল করে পরিষ্কার হয়ে যাও। মজা করছেন? না। তারপর তো ঠিকই ছোবেন, জোর করে অপবিত্র করে দিবেন। পুরুষ তো আপনি, পেরে উঠব না কোনো নারী। নারী তো ভোগের জিনিস, ভোগ করে করে ফেলে দেওয়ার জিনিস। আমিরের কপালে ভাঁজ পড়ে, বলল, কবে তোমাকে জোর করেছি? আপনাকে ভালো মানুষ ভেবে, স্বামী ভেবে কখনো জোর করার সুযোগ দেইনি। ভালোবেসে না? দয়া করে ভালোবাসার নাম মুখে নিয়েন না। আমার রূপে আপনি পাগল। আমার মতো সুন্দরী মেয়ে আপনি 2টো দেখেননি, এজন্য রেখে দিয়েছেন। বিয়ে করেছেন, হালাল সনদের অধিকার ভোগ করছেন। আমার এই সৌন্দর্য যদি না থাকতো, কবেই ছুড়ে দিতেন আবর্জনায়। রূপ নিয়ে অহংকার করছো? পাগল হয়ে গেছো তুমি। তাই করছি। আপনার ভাই রিদওয়ানের মনোরঞ্জনের জন্য আমাকে তুলে আনতে গিয়েছিলেন, নিজের বউকে অন্যজনের ভোগের জন্য আনতে গিয়েছিলেন। আমির হাসল, হেসে বলল, তখন তুমি আমার বউ ছিলে, দেখার পর হয়েছ। আমিরের হাসি পদ্মজার রাগ আরো কয়েক গুণ বাড়িয়ে তুলল। আমার এই বাড়িতে সুন্দর মুখ না থাকলে আমার জায়গা কি আপনার বিলাসবহুল বাড়িতে হতো, স্থায়ী রক্ষিতা হিসেবে? তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো? তোমার সাথে এমন কথাবার্তা যায় না। আপনি তো আমাকে আমার জায়গায় থাকতে দিলেন না। আমাকে আপনার স্তরেই নামতে হবে এখন, নয়তো বাঁচব কি করে? কয়দিন পর তো আমার বোনদের উপরও আপনার হাত পড়বে। ব্যবসায় বিপদে পড়েছেন তো। 8 পাড়ার মেয়েদের
পদ্মজা আমিরের কথা কেড়ে নিয়ে বলল, জানি আমি, কিন্তু সেই নিয়ম ভেঙে আপনি আমাকে ঠিকই তুলে আনতে গিয়েছিলেন। মেয়ের প্রয়োজনে আমার বোনেদের উপর হাত দিবেন না তার কোনো নিশ্চয়তা আছে? যেখানে আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন, তোমার বোনেদের উপর কখনো কোনো আক্রমণ আসবে না। তুমি খুব বেশি কথা বলছো। শরীরের শক্তির সাথে তো পেরে উঠি না, তাই কথা বলে মাথা খাচ্ছ? আপনার মরে যেতে ইচ্ছে করে না? এত খারাপ কাজ করার পরেও নিজেকে ক্লান্ত মনে হয় না? মনে হয় না এইবার থামা উচিত? আমির মেরুদণ্ড সোজা করে বসলো, বলল, অনেক কথা বলেছ, এইবার গোসল করে খাওয়া দাওয়া করে আমাকে সুযোগ দাও। কিসের সুযোগ? তোমাকে বাধার। আমাকে বের হতে হবে আবার। পদ্মজা অন্যদিকে ফিরে বসে, যার অর্থ সে গোসল করবে না। তার অসহ্য লাগছে আমিরকে। আমিরের খুন করার অভিজ্ঞতা দেখে হাতাহাতি করার সাহস মরে গেছে। এখন থেকে যা করতে হবে পরিকল্পনা মাফিক করতে হবে, নয়তো সে কিছুতেই পারবে না। মেয়েগুলোর মুক্তির আকুতি করে যে লাভ নেই সেটাও বুঝে গেছে। আমির চেয়ার ছেড়ে উঠে আসলো, খপ করে পদ্মজার হাত ধরল, বলল, যাও গোসলে। ছাড়ুন, কিরমির করে বলল পদ্মজা। গোসলে যাও, গোসল করে খাওয়া দাওয়া করে ওষুধপত্র খেয়ে আমাকে ধ্বংস করার পরিকল্পনা করো। নাটক করছেন কেন? নাটক তো তুমিও করছো। যেভাবে কথা বলছো এটা তো তুমি না। উফ, ছাড়ুন। আমাকে বাধ্য করো না তোমাকে গোসল করিয়ে দিতে। পদ্মজা বিস্ফোরিত হয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, তখনই আমি মরে যাব। সেই জন্যই বলছি, নিজে যাও। আমি আপনার কথা শুনবো না। আমার হাতের মার কিন্তু খুব শক্ত। নরম আছি, নরম থাকতে দাও। অন্যজনকে দিয়ে মার দিয়েছেন, এবার নিজের মারটা বাকি। মেরে দিন না, এক্ষুনি মেরে দিন। আমি কাউকে মারতে বলিনি, কিন্তু এরকম চলতে থাকলে তুমি আমার হাতে শক্ত আঘাত পাবে। পদ্মজার চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে ভেজা কণ্ঠে বলল, সেদিনটাও যে আমাকে দেখতে হবে আমি জানি। তাহলে এখন কেন দরদ দেখাচ্ছেন? নাটক করছেন কেন? পদ্মজা, আমার দেরি হয়ে যাবে। সময়টা আমার কাছে খুবই মূল্যবান। 2 দিন ধরে ঘুম হচ্ছে না, মাথা চড়ে আছে। কথা শোনো। পদ্মজা কিছু বলার মতো খুঁজে না পেয়ে থুতু ছুঁড়ে মারল। আকস্মিক ঘটনায় আমির হতভম্ব। পদ্মজা কথায় কথায় থুতু ছুঁড়ে দিচ্ছে, যা অপমানজনক। কিন্তু আমির কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে পদ্মজাকে জোর করে টেনে নামালো, বলল, গোসলে যাও। গায়ের জোর দেখাচ্ছেন? দেখাচ্ছি। 6 বছর তো জোরই দেখিয়েছেন। তোমার সম্মতিতে। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো। শান্ত, গভীর, ক্লান্ত দুটি চোখ। হিংস্রতার বিন্দুমাত্র রেশ নেই। খাড়া নাক, পাতলা ঠোঁটে হালকা গোলাপি ছাপ, থুতনিতে কাটা দাগ, এলোমেলো চুল, কপালে দারুণ দুটো ভাঁজ। উত্তপ্ত চেনা নিঃশ্বাস মুহূর্তে মনে করিয়ে দেয় প্রাণের স্বামীর কথা। কত কত আদর, সোহাগ, ভালোবাসার ছন্দ এই মানুষটিকে ঘিরে। ঘৃণার মোটা দেওয়াল ভেঙে ভালোবাসার অনুভূতিটাকে অদ্ভুতভাবেই ছুঁয়ে ফেলল পদ্মজাকে। তখনই কানে ভেসে আসে রিদওয়ানের কথাগুলো, ভেসে আসে মেয়েদের চিৎকার। চোখের সামনের রঙিন পর্দাটা সরে গিয়ে হয়ে ওঠে ক্রোধী। পদ্মজা চাপা স্বরে আমিরকে জানায়, শেষ অবধি আমি পদ্মজাই থাকব। আমির পদ্মজার স্বরেই বলল, পারবে না, আমার সাথে তুমি পারবে না। বিশ্বাস করো, গায়ের জোরে বুদ্ধির খেলায় আমার সাথে পারবে এমন মানুষ জন্মিয়েছে সেটা আমি বিশ্বাস করি না। তবে কোনো অনুভূতি জন্মালেও জন্মাতে পারে। আমিরের শেষ কথাটা দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনি তোলে। কোনো অনুভূতি কি তলোয়ারের চেয়েও ধারালো হয়? সত্যিই কি অনুভূতি কারো ধ্বংসের কারণ হতে পারে? তাহলে সেই অনুভূতি পদ্মজা কোথায় পাবে? যে অনুভূতি দিয়ে আমিরকে নিঃস্ব করে মৃত্যুর দুয়ারে পাঠানো যাবে? শেষ হবে 200 বছরের পাপ। আমিরের পদ্মাবতী হয়ে উঠবে শুধুমাত্র পদ্মজা। পদ্মজার শরীর ঘামে ভিজে একাকার। প্রচণ্ড গরম লাগছে।
সকালে খুব ঠান্ডা ছিল, সোয়েটার পরার পরও তার শরীর কাঁপছিল। তাই আমির পদ্মজার গায়ে শাল পেঁচিয়ে দিয়েছিল। তারপর তো আমির বেরিয়েই গেল। এখন পদ্মজা গরমে ঘামছে। সময়টা দুপুরবেলা। সূর্য আজ অনেক তেজ নিয়ে আকাশে উঠেছে। পদ্মজার হাঁসফাঁস লাগছে। গরমে মাথা ব্যথা হয়ে গেছে। বসে থাকতে থাকতে কোমরও যেন অবশ হয়ে গেছে। আশেপাশে কোনো সাড়া শব্দ নেই। ভোরের দিকে মেয়েদের চিৎকার কানে এসেছিল। পদ্মজার কিচ্ছু করার ছিল না। সে দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। খট করে দরজা খুলে যায়। চোখ তুলে তাকালো পদ্মজা। আমির এসেছে। পরনে ফুল হাতা সাদা গেঞ্জি। পদ্মজা চোখের দৃষ্টি সরিয়ে নিল। আমির পদ্মজার হাতের পায়ের বাঁধন খুলে দিল। তারপর শাল সরাতে চাইলে পদ্মজা বাধা দিয়ে বলল, আমি পারবো। আমির সরে দাঁড়ালো। পদ্মজা গা থেকে শাল বিছানায় রেখে সোয়েটার খুলল। তারপর কাট কাট কণ্ঠে বলল, দয়া করে আমাকে আর বাঁধবেন না। নিজের পায়ে নিজে কুড়ুল মারার স্বভাব আমার নেই। বসে থাকতে থাকতে আমার কোমরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। 2-3 দিন বসে থাকলে হাড় ক্ষয় হয় না। পদ্মজা হতাশ হয়ে পড়ল। আমার যন্ত্রণা হয়, ঝিমঝিম করে পা। আমির ঘরের কোণে থাকা কাঠের বক্সের দিকে এগোতে এগোতে বলল, মামার বাড়িতে আসুনি, যে যেভাবে চাইবে সেভাবেই হবে। 21টা মেয়ে কি জোগাড় হয়ে গেছে? আচমকা পদ্মজার এমন প্রশ্ন, তাও শান্ত কণ্ঠে। আমির বক্সের তালা খুলে একটা ছুরি বের করল। পদ্মজার জবাব দিল স্বাভাবিক কণ্ঠেই, এত সহজ নাকি? এত সব হৃদয়ান যে কেন তোমাকে বলল? আপনি আমার মাকে কিভাবে মারতে চেয়েছিলেন? পথের কাঁটা রাখতে নেই। পদ্মজা চমকে গেল, আহত হলো। আমির কত সহজভাবে তার মাকে উদ্দেশ্য করে বলল, পথের কাঁটা রাখতে নেই। পদ্মজা কথা বলার মতো আর মন পাচ্ছে না। কষ্টও যেন সয়ে গেছে। শুধু তীক্ষ্ণ চোখে আমিরের পিঠের উপর তাকিয়ে রইল। আমির উবু হয়ে কি যেন খুঁজছে। দরজা খোলা। পদ্মজা পরিকল্পনা করল, সে এখন এক দৌড়ে ধরক্তে চলে যাবে। যে ভাবা সেই কাজ। এক পা করে পিছিয়ে যায়। আমির না দেখেই পদ্মজার উদ্দেশ্যে বলল, পালাতে পারবে না। পদ্মজা থমকে দাঁড়ালো। বলল, পালাচ্ছি না। আমির উঠে দাঁড়ালো। পদ্মজার দিকে তাকিয়ে বলল, তো কোথায় যাচ্ছ? পদ্মজা বিছানায় এসে বসল। তার মাথা কোনো কাজই করছে না। এখানে কোনো পথই নেই। সব পথ যেন বন্ধ করা। একটা ভীষণ বিরক্তি নিয়ে বলল, আমি তো আপনার কোনো ক্ষতি করছি না, করবও না। আমাকে বাঁধবেন না, অনুরোধ। ছলনার পথ নিতে চাইছো? ছলনা করব কেন? টয়লেটে যেতে পারি না, শুতে পারি না। স্বামীর নতুন বাড়িতে এসেছি তো, নাকি? একটু শান্তি তো দেবেন। অভিনয় খুব কাঁচা তুমি। হচ্ছে না। ভালো করে অভিনয় করো, নয়তো যা বলার সোজাসুজি বলো। পদ্মজা থতমত খেয়ে গেল। সে সোজাসুজি আর কিছুই বলল না। এক রাত চলে গেছে, মানে আর 7 দিন বাকি। কিছু করতে পারবে তো? আমির বক্স থেকে একটা বস্তু হাতে নিল। পদ্মজার দিকে ফিরে বলল, যদি এটা ধরতে পারো, তোমার বসা শোয়া সব কিছুর ব্যবস্থা করে দিয়ে যাব। কথা শেষ করেই বস্তুটি পদ্মজার দিকে ছুঁড়ে মারল। পদ্মজা ধরে ফেলল। আমির আবার বক্সের দিকে ফিরল। বলল, দারুণ, আমি আমার কথা রাখব। পদ্মজা বস্তুটির এক মাথা ধরে টান দিতেই একটা ছুরি বেরিয়ে আসে। সে অবাক হয়ে আমিরের দিকে তাকালো। আমির মনোযোগ দিয়ে কি যেন খুঁজেই চলেছে। পদ্মজা তাৎক্ষণিক ভাবল, ছুরি দিয়ে সে আমিরকে ভয় দেখাবে। ভয় দেখিয়ে সবগুলো মেয়েকে বাঁচিয়ে ফেলবে। তার উত্তেজিত মস্তিষ্ক গভীরভাবে কিছু আর ভাবল না। পরিস্থিতিকে পানির মতো সহজ ভেবে সে ধীরে ধীরে এগিয়ে গেল। আমির আর চোখে খেয়াল করল, পদ্মজা আসছে, আর তার হাতে ছুরি। তাও আমির নড়ল না, ওইভাবেই রইল। আমির যখন একটু দূরে, তখন পদ্মজা হাঁটা থামিয়ে দৌড়ে এসে আমিরের গলায় ছুরি ধরে বলল, সবগুলো মেয়েকে ছেড়ে দিন, নয়তো আমি আপনাকে মেরে ফেলব। আমির হাসল, বলল, পদ্মজা, এখানে শুটিং হচ্ছে না। পদ্মজা অপ্রস্তুত হয়ে আছে।
তবুও সে ভাঙা গলায় হুংকার ছেড়ে বলল, যা বলছি করুন। আমির নাছুট বান্ধা স্বরে বলল, করব না। পদ্মজার আশার পাহাড় দুই ভাগ হয়ে যায়। তবুও সে হার মানার মেয়ে নয়। বলল, আমাকে সহজ ভাববেন না, আমি কিন্তু স্বামী বলে ছেড়ে দেব না। এত লম্বা হয়ে কি লাভ হলো? স্বামীর গলায় ছুরি ধরতে পায়ের আঙ্গুলের উপর ভর দিতে হচ্ছে তোমার? এবার পায়ের পাতা মাটিতে ফেলো, নয়তো আঙ্গুল ভেঙে যাবে। পদ্মজা দাঁতে দাঁত কিরমির করে বলল, গতকাল থেকে আপনি আমার সাথে মশকরা করে যাচ্ছেন। আমির চমৎকার কৌশলে তার জায়গায় পদ্মজাকে নিয়ে আসে আর পদ্মজার জায়গায় সে চলে আসে, শুধু ছুরিটা আলাদা। আমির বলল, তোমার হাতের ছুরি দিয়ে সুতাও কাটা যাবে না, ভোঁতা ছুরি। খেয়াল না করেই আমাকে আক্রমণ করতে চলে এসেছো। মশকরা আমি করছি নাকি তুমি? বাচ্চাদের মতো আচরণ করছো। বুদ্ধি হাঁটুতে চলে এসেছে। গতকালের শফিকের মৃত্যুটা তোমাকে আমার জায়গা থেকে নড়বড়ে করে দিল। সেখানে আমার সাথে যুদ্ধ ঘোষণা করছো? বোকা মেয়ে। এখন আমি যদি তোমার গলার শিরাটা কেটে ফেলি? আমার হাতের ছুরি কিন্তু ভোঁতা না। পদ্মজার মেরুদণ্ড সোজা হয়ে যায়। আমির এমনভাবে চেপে ধরে ছুরি, মনে হচ্ছে এক্ষুনি আমির তার প্রাণ নিয়ে নেবে। কিন্তু আমির সেটা করল না। পদ্মজাকে আলগা করে দিল। পদ্মজা ছাড়া পেয়ে দূরে সরে দাঁড়ালো। আমির বলল, আগে ঘোর কাটিয়ে নিজের অবস্থানে ফিরে আসো। কথা শেষ করে যখনই আমির বের হবে, তখনই পদ্মজা প্রশ্ন করল, এত মন্দ ভাগ্য কেন হলো আমার? আমির জবাব না দিয়েই চলে গেল। পদ্মজা মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠল। সে কোন দিকে যাবে, কি করবে, দিকদিশা পাচ্ছে না। এত ভেবেও কোনো কুল কিনারা পেল না। আমির যদি তাকে বেঁধে না যায় তবে সে কিছু করার চেষ্টা করত, কিন্তু সেটা কখনোই হবে না। আমির বোকা না, সে খুব সতর্ক এবং চালাক। পদ্মজা কান্না করা ছাড়া আর কিছুই করার মতো পাচ্ছে না। নিজের কপাল চাপড়ে শুধু কান্না করারই সুযোগ আছে এখানে। আমির হ্যান্ডকাপ নিয়ে আসলো। পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। পদ্মজা কিছু বলল না, আমিরও বলল না। হ্যান্ডকাপ পরিয়ে দিয়ে আমির তার মতো চলে গেল। বের হবার পূর্বে আরভিদকে বলল, পদ্মজার হাতে হ্যান্ডকাফ পরানো আছে। যদি এখানে হাঁটাহাঁটি করে কিছু বলো না। আমি বড় দরজায় নতুন তালা দিয়েছি, চাবি একটা, আর সেটা আমার কাছে। যাই করুক বের হতে পারবে না। আরভিদ বলল, যদি আক্রমণ করে? ও হাত ছাড়া কাউকে আক্রমণও করতে পারবে না, তাই নির্ভয় থাকবে। যা ইচ্ছে করুক পাত্তা দিবে না, মনে করবে পিঁপড়া ঘোরাঘুরি করছে। আরভিদ বলল, জি স্যার। মেয়েগুলোকে খাবার দিবে, আমার আসতে অনেক রাত হবে। জি স্যার। আমির রাফেদকে নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার পূর্বে ভালো করে সবকিছুই দেখে নিল। পদ্মজা দ্বারা তার ক্ষতি হতে পারে এমন কোনো পথ আছে নাকি? না, নেই। আমির নিশ্চিন্তে বেরিয়ে যায়। পদ্মজা হাঁটুতে মুখ গুজে বসে আছে। আচমকা তার খেয়াল হলো তার হাত বন্ধি, কিন্তু পা বন্ধি না। দরজাও খোলা। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, বাইরে বেরিয়ে আসলো। চারিদিক নির্জন থমথমে। সে আগে প্রতিটি ঘর দেখল। এটুতে রিদওয়ান ঘুমোচ্ছে, বাকি ঘরগুলো খালি। সে পা টিপে টিপে স্বাগতম দরজা পেরিয়ে ধরক্ত দরজার সামনে এসে দাঁড়ালো। ধরক্তের মানে সে মনে মনে ভেবে নিয়েছে ধর্ষণ এবং ধ্বংস থেকে নেওয়া রক্তটা বোধহয় এদের মনের আনন্দ, তাই নামকরণ হয়েছে রক্ত। পদ্মজা দরজা ধাক্কা দিতেই আরভিদ সামনে এসে দাঁড়ালো। মৃদুল সাইকেল নিয়ে বড় সড়কে পূর্ণার জন্য অপেক্ষা করছে। তারা রায়পুর মেলায় যাবে। আজ শেষ দিন। পূর্ণার নাকি অনেক দিনের ইচ্ছে রায়পুর মেলায় যাওয়ার, কিন্তু হেমলতা কখনো মেলায় যেতে দেননি। তিনি সব সময় ভিড় থেকে মেয়েদের দূরেই রেখেছেন। পূর্ণা তার বন্ধুদের কাছে শুধু শুনছে, কখনো যায়নি। কথায় কথায় যখন মৃদুলকে সে বলল তার ইচ্ছের কথা, মৃদুল তাৎক্ষণিক পূর্ণাকে জানালো, আমি তোমারে নিয়া যামু। কাল দুপুরে বড় সড়কে আইসা পড়বা, বোরকা পইরা আসবা। মৃদুল অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ওঠে। তখন দূরের ক্ষেতে দেখা যায় পূর্ণাকে। কালো বোরকা পরা, আপাদমস্তক
ওড়না দিয়ে ঢেকে রাখা। মাথার উপর তুলে রেখেছে নিকাব। সড়কের দুই পাশে বিস্তীর্ণ ক্ষেত। ক্ষেতের আইল ধরে ছুটে আসছে পূর্ণা। ওড়নার আংশিক অংশ বাতাসে উড়ছে। মৃদুল মনোমুগ্ধ হয়ে তাকিয়ে আছে। পূর্ণা মৃদুলের কাছে এসে হাঁপাতে থাকলো। হাঁপাতে হাঁপাতেই বলল, ও অনেক দেরি হয়ে গেছে তাই না? বড় আম্মা আসতেই দিচ্ছিল না। মৃদুল পূর্ণার পাতলা ত্বকের মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল, কি বললাইছো? তুই না, বলছিলাম সুরজ চাচার বাড়িতে যাব। তখন বলল কোথাও যাওয়া যায় নাই, আবার জানতে পারলে নাকি বড় আম্মার উপর রাখবে, তাই না বলেই চলে আইছি। চিন্তা করবো তো, না বলে কতবার বের হয়েছি, কিছু হবে না। মৃদুল তাড়া দিয়ে বলল, তাইলে তো হইলই, তাড়াতাড়ি ওঠো, যাইতে সময় লাগবো। পূর্ণা এতক্ষণে সাইকেল খেয়াল করলো, তো বলল, সাইকেলে করে যাব? মৃদুল ফিরে তাকালো, বলল, তাইলে কি দিয়ে যাইবা? হাইটটা গেলে বাড়ি আইতে আইতে আজকে সারা রাত লাগবো। মৃদুলের পিছনে খালি থাকা জায়গাটাই পূর্ণা তাকালো। মৃদুলের খুব কাছে, আর এখানে বসলে মৃদুলের পেট জড়িয়ে ধরতে হবে। ভাবতেই পূর্ণার হাড় হিম হয়ে আসে। এতদিনের পরিচয় একজন আর একজনের হাতও ধরেনি, আর আজ তো এত কাছে বসে পেট জড়িয়ে ধরতে হবে। পূর্ণা ঢোক গিলে মিনমিনিয়ে বলল, সাইকেল দিয়ে আমি যাব না। মৃদুলের ভুরু যুগল বেঁকে যায়। সে ধমকে ওঠে, নাটক করতাছো কেন? তাড়াতাড়ি উঠো, আর মুখটা ঘোরাও, মানুষ দেখবো। সূর্যের কিরণ এসে পড়ে মৃদুলের চোখে মুখে। স্নিগ্ধ চকচকে ফর্সা মুখের সাথে বেঁকে যাওয়া দুটি ভ্রু কি সুন্দর করেই না মানিয়েছে। পূর্ণা সেদিকে চেয়ে থেকে কিছু বলতে পারল না। নিকাব দিয়ে মুখ ঢেকে মৃদুলের পিছনে বসল। মৃদুল মৃদু হাসল, যা চোখে পড়ল না পূর্ণার। মৃদুল সাইকেলের চাকায় পা দিতেই পূর্ণা খামচে ধরল মৃদুলের শার্ট। মৃদুলের সর্বাঙ্গে একটা অজানা অচেনা অনুভূতি উথাল পাথাল ঢেউ ওঠে। পূর্ণার বুকে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। নিঃশ্বাস এত বেশি এলোমেলো হয়ে পড়ে যে পূর্ণার মনে হচ্ছে এক্ষুনি সে মারা যাবে। মৃদুল আটপাড়া পার হয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, কাঁদতাছো কেন? পূর্ণা কিছু বলতে পারল না। কি লজ্জা, সে কাঁপছে সেটাও মৃদুল টের পাচ্ছে। পথের দুই দিকে যত দূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ, কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। পূর্ণা দূরে চোখ রেখে চুপ করে রয়েছে। মৃদুল বলল, পূর্ণা। এ কেমন মায়াময় ডাক! পূর্ণার হৃদয়ে ওঠা অপ্রতিরোধ্য তুফান বেড়ে যায়। বুকে এত জোরে জোরে শব্দ হচ্ছে কেন? যদি মৃদুল শুনে ফেলে, সে তো লজ্জায় মরেই যাবে। মৃদুল আবারও ডাকল, পূর্ণা। পূর্ণা চুবুথুবু হয়ে উত্তর দিল, কি? আমার হাত পা অবশ হইয়া যাইতাছে কেন? আমারও। সাইকেল থেমে গেল। মৃদুল পূর্ণাকে বলল, নামো। পূর্ণা নামলো। মৃদুল বলল, সাইকেল দিয়ে আর যাওয়া যাইব না, দূরে থাহা ভালো। তোমার ছোঁয়া বিজলির মতন বাইরিতেছে আমারে। মৃদুলের কথা শুনে পূর্ণার খুব হাসি পেল। সে হাসি আটকে রাখল না, হেসে ফেলল। যদিও হাসি দেখা যায়নি, তবে মৃদুল বুঝতে পারল পূর্ণা হেসেছে। সে মুখ ভার করে বলল, হাসো হাসো, হাসবাই তো, আর একটু হলে মরেই যাইতাম। পূর্ণা সশব্দে হেসে উঠল। মৃদুল বলল, হইছে, আর হাসা লাগবো না, হাঁটো। মাঠের মাঝখান দিয়ে যাই কি বলো? তাইলে তাড়াতাড়ি যাইতে পারবো। পূর্ণা হ্যাঁসূচক মাথা নাড়ল, বলল, সাইকেল কি করবেন? হাত দিয়া ঠেলে নিয়ে যাব। দুজন তাড়াতাড়ি পা চালিয়ে রায়পুর চলে আসে। মেলা ঢুকতেই আছরের আজান পড়ে যায়। পূর্ণার মাথায় যেন বাজ পড়ে। সে ভীত কণ্ঠে বলল, আছরের আজান পড়ে গেছে, বাড়ি কখন যাব? একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে। আসুন চলে যাই। মাত্র তো আইলাম, কিছু কিন না তারপর জামুনে, দেরি হয়ে যাবে। খালি চুড়ি আর লিপস্টিক হইলেও নিয়ে যাবা, আসো। মৃদুল শক্ত করে পূর্ণার হাত ধরল। এই প্রথম মৃদুল হাত ধরেছে। সঙ্গে সঙ্গে পূর্ণার মনে হয় চারিদিকে সব ভিড় কোলাহল থমকে গেছে। থমকে গেছে নাগরদোলার ক্যাচ ক্যাচ শব্দ।
পূর্ণার মনের আঙ্গিনা জুড়ে নৃত্য শুরু হয়েছে। সে ভুলে যাবে তার বাড়ি ফেরার তাড়া। মৃদুল যেদিকে নিয়ে যায় সেদিকে ছুটে যায়। চারিদিকে কত শব্দ, কত মানুষ, রং বেরঙের কত শাড়ি, গহনা, চুড়ি। কিছুই পূর্ণার চোখে পড়ছে না। শুধু অনুভব করছে একটা পুরুষালীর শক্ত হাত তার হাত শক্ত করে ধরে রেখেছে। মনে হচ্ছে এই মানুষটাকে সে ভালোবাসে, রঙিন রঙিন স্বপ্ন দেখে। এই সমাজ বিয়ের বাজারে সাদা কালোর ভেদাভেদ করবে জেনেও সে ভালোবাসে। গায়ের রং মেনে কি আর ভালোবাসা হয়? মৃদুল একটা চুড়ির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। 8 ডজন চুড়ি কিনল। পূর্ণা মানা করেছে, মৃদুল শোনেনি। চুড়ি কেনার পর মৃদুল বলল, অন্য কিছু দেখো, নূপুর নিবা না? পূর্ণা মাথা নাড়ালো। সে নূপুর নিবে। সে একটা একটা করে নূপুর দেখা শুরু করলো। মৃদুল 1 ডজন পুতুর চুড়ি হাতে নিল। চুড়িগুলো দেখে চোখের সামনে ধরল। চুড়ির গোল ফাঁকা অংশে পূর্ণার মুখটা ভেসে ওঠে। নিকাব মাথার উপরে তুলে রাখা, চিকন নাকে নাকফুলটা জল জল করছে। পূর্ণা একজোড়া নূপুর হাতে নিয়ে মৃদুলের দিকে তাকালো। মৃদুল দ্রুত চুড়ি সরিয়ে নিল, অন্যদিকে তাকালো। পূর্ণার ঠোঁটের হাসি ফুটে ওঠে। কথা ছিল শুধু চুড়ি লিপস্টিক কিনে চলে যাবে, অথচ মৃদুল পারলে পূর্ণার জন্য পুরো মেলাটাই কিনে ফেলে। পূর্ণা মৃদুলের পাগলামি দেখে অবাকের চরম পর্যায়ে। এত কিছু নিচ্ছে, সব জিনিস রাখার জন্য বড় ব্যাগও কিনেছে। পূর্ণা মৃদুলকে চাপা স্বরে প্রশ্ন করল, এত কিছু কেন নিচ্ছেন? মৃদুল বলল, জীবনে প্রথম আম্মার জন্য শাড়ি জুতা কিনছিলাম। আজ যখন আবারও সুযোগ পাইছি মেয়ে মানুষের জন্য কেনাকাটা করার, কিনতে দাও। সন্ধ্যার আজান কানে আসতেই পূর্ণার গলা শুকিয়ে যায়। সে খপ করে মৃদুলের বাহু কামচে ধরে, কাদো কাদো স্বরে বলল, আমার আর কিছু লাগবে না, জীবনেও আর মেলায় আসবো না, বাড়ি নিয়ে চলুন। কান্তাসো কেন? আইসা আর কিছু কিনবো না, বাজার যাই, এরপর বাড়ির যামু। মেলায় প্রবেশ করার পূর্বে রায়পুরের বাজারের এক দোকানে মৃদুল তার সাইকেলটা রেখে এসেছে। যাওয়ার সময় নিয়ে যাবে। দোকানদার মজিদ হাওলাদারের নাম শুনে মৃদুলকে বাসায় যেতে বলেছিল। মৃদুল বলেছে আরেকদিন যাবে। তারা মেলা থেকে বের হতে প্রস্তুত হয়। তখন একজন লোক মৃদুলের পিঠ চাপড়ে বলল, মৃদুল না? মৃদুল পরিচিত কারো কণ্ঠ পেয়ে উৎসুক হয়ে ফিরে তাকালো। লোকটিকে দেখে চিনতে পারল। বলল, আরে গফুর ভাই, কেমন আছেন? এই তো বালাই আছি। রায়পুরে কে মেলায় আইছেন? ছোট বইন্ডার জামাইত বাড়ি এইখানে। তোমার সাথে কেলা এটা বউ নাহি? বিয়া করলা কবে? পূর্ণা আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নিল। মৃদুলা আর চোখে পূর্ণাকে দেখল, তারপর বলল, জি ভাই, বউ মাসখানেক হইল। তখনই পূর্ণা মৃদুলের পিঠে চিমটি কাটল। মৃদুল আউ শব্দ করে উঠল। গফুর উৎসুক হয়ে তাকিয়ে আছে, তাই সে জোরপূর্বক হেসে বলল, আজকে অনেক শীত, শীতে চিমটি মারে। আইসা ভাই, আজ আসি। রায়পুর কার বাড়িতে আইসো কইলা না তো? অলন্দপুরে আইসি, ফুপুর বাড়িত। এখন যাই ভাই। মজিদ হাওলাদার তোমার ফুপুর ভাসুর না? জি। মানুষটারে দেখার অনেক ইচ্ছা আছিল, অনেক ভালো কথা শুনি। মৃদুলের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে দাঁতে দাঁত চেপে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, সইলা আইয়েন, আমি তো আছি, আমার এখন যাইতে দেন। যাও মিয়া। মেলার বাইরে এসে পূর্ণা বলল, বউ বললেন কেন? মৃদুল বলল, তে কি কইতাম? গ্রামে তোমারে আমারে মানুষ একলগে কথা কইতে দেহে, হাঁটতে দেহে, এতেই নিন্দা করে। এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলা আমার সাথে এত দূরে মেলায় আইসো, কি হইব জানো? এই জন্য বউ বলেছেন? পূর্ণার কণ্ঠে অভিমান টের পাওয়া গেল। মৃদুল মুচকি হাসল, বলল, আর কি জন্যে বলবো? পূর্ণা কিছু বলল না। শীতে তার হাত পা অবশ হয়ে আসছে। এখানে অনেক বাতাস। হাঁটতে হাঁটতে মৃদুল বলল, ভয় হইতাছে না? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল, কিসের ভয়? পরপুরুষের সাথে রাতের বেলা এত দূরে আইসো,
যদি কিছু হইয়া যায়। মৃদুলের কথা শুনে সত্যি সত্যি ভয় পেয়ে যায় পূর্ণা। সন্দিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মৃদুলের দিকে। মৃদুল পূর্ণার তাকানো দেখে হেসে উঠল। পূর্ণা ভ্যাবাচাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, হাসছেন কেন? তোমার ভয় পাওয়া দীক্ষা। মৃদুল হো হো করে হাসতে থাকলো। পূর্ণার খুব রাগ হয়। সে মৃদুলকে ফেলে সামনে হাঁটতে থাকে। মৃদুল পিছনে ডাকে, আরে খাড়াও। বাজারে অনেক ভিড়, চিৎকার চেঁচামেচি, মারামারি লেগেছে বোধহয়। মৃদুল পূর্ণা রায়পুরের ছোট বাজারের ঘাটের সামনে দাঁড়িয়ে আছে। এত ভেজাল দেখে মৃদুল পূর্ণাকে বলল, তুমি এইখানেই খাড়াও, এইদিকে কেউ নাই, আমি যাইতাছি আর আইতাছি। পূর্ণা চারপাশ দেখল। ঘাটে অনেক নৌকো ট্রলার বাঁধা, কেউ নেই, সবাই বোধহয় বাজারে। মানুষ ঝগড়া করতে আর সময় পেল না। মৃদুলও চলে গেল। পূর্ণা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। দূর থেকে ইঞ্জিনের শব্দ আসছে। কোনো ট্রলার এদিকেই আসছে। গা হিম করা ঠান্ডা। পূর্ণা ব্যাগ থেকে নতুন কেনা শালটা বের করে গায়ে জড়িয়ে নিল। এবার ঠান্ডা কম লাগছে। ট্রলারের ছাদে বসে আমির সিগারেট ফুঁকছে। তার এক পা ঝুলছে। শীতের তীব্রতায় আমিরের রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। তবুও উঠে গিয়ে শীতবস্ত্র ব্যবহার করছে না, সহ্য করছে। নদীর জলে চেয়ে থেকে কিছু ভাবছে। তার মাথায় প্রচণ্ড ব্যথা। 3-4 দিন ধরে সারাক্ষণ কপালের রগগুলো দপদপ করছে। সারা দিন দৌড়াদৌড়ি করছে। খুব ঝুঁকি নিয়ে এইবার তারা মেয়ে শিকার করছে। কখন কোন ভুল হয়ে যায় কে জানে। সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করে। আমির যে ট্রলারে বসে আছে সে ট্রলারটি ঘাটে বাঁধা। তাদের আরও 4টা ট্রলারও পাশে আছে। আমিরের ডান পাশে একটা ইঞ্জিনের ছোট নৌকো এসে থামল। নৌকোয় রয়েছে মজিদ, খলিল, সাথে আরও 2 জন লোক। তাদেরকে দেখে আমির দ্রুত সিগারেট ফেলে দিল। ছাদ থেকে নামল। মজিদকে ভক্তির সাথে সালাম দিল। মজিদ গম্ভীর স্বরে সালামের উত্তর দিয়ে বললেন, এইখানে কি করছো? আমির বাধ্য ছেলের মতো বলল, মেলায় এসেছি, আম্মা পাঠিয়েছেন। তাড়াতাড়ি ফিরো। জি আব্বা। মজিদের সাথে থাকা 2 জন লোক মজিদের সাথে বুকে বুক মিলিয়ে বলল, তাইলে এখন আসি ভাই। মজিদ বললেন, জি আসুন, শুক্রবার কিন্তু আসবেন। আরে আসবো আসবো, আপনি দাওয়াত করবেন আর আমরা আসতাম না। মজিদ হেসে বললেন, সাবধানে যাবেন। লোক দুটি চলে যেতেই আমির ছাদে উঠে বসে আর একটা সিগারেট ধরালো। তীক্ষ্ণ চোখে মজিদের দিকে তাকিয়ে বলল, সব চাপ কি আমার উপরেই? অন্যদের নাকে সর্ষের তেল দিয়ে আরাম করা হচ্ছে। মজিদ বললেন, আরে আব্বা আমার, আমরাও তো আছি। খলিল বাঁকা স্বরে বললেন, সারা বছর তো আমরাই এইখানে দৌড়াই, এই কয়দিনে তোর। খলিল পুরো কথা শেষ করতে পারলেন না। আমির বাধা দিয়ে খুব বিরক্তি নিয়ে বলল, তুই চুপ থাক, তোর স্যারারে বলবি কাল বিছানা ছাড়তে, নয়তো ওরে ইঞ্জিনে এমন আঘাত করব, সামনে না বিয়ে করাতে যাচ্ছ সেই বিয়ে ভেস্তে যাবে। আমির, চাচাকে তুই তুকারি করতে নিষেধ করেছি না অনেকবার? মানুষ শুনলে কি বলবে? মানুষের জন্যই ওরে চাচা ডাকি, আর তোমার জন্যই ও বেঁচে আছে, নয়তো ওর দেহ এতদিনে পচে মাটির সাথে মিশে যেত। খলিলের মুখটা অপমানে থমথমে হয়ে যায়। প্রতিদিন আমিরের অপমান, দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে। বিন্দু মাত্র সম্মান করে না। খলিল মজিদের পাশ থেকে দূরে গিয়ে বসেন। মজিদ মুখ দিয়ে চকারান্ত শব্দ করে বললেন, কেন যে তোরা নিজেদের মধ্যে ভেজাল করিস? এতে তো আমাদের দলই দুর্বল হয়ে যাবে। আমি নির্বিকার কণ্ঠে বলল, কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট। বললেই তো হবে না, একা চলা যায় না। আরে যাও তো। আমিরের মেজাজ তুঙ্গে। মজিদ সময় নিয়ে বললেন, এত রেগে আছিস কেন? আমির চোখ বড় বড় করে তাকালো। তার চোখ দুটি লাল, ভয়ঙ্কর রেগে আছে সে। মজিদ আর কথা বাড়ালেন না। নৌকো ছেড়ে দেওয়া হয়। চোখের পলকে দূরে হারিয়ে যায় নৌকাটি। ট্রলারের ভেতর থেকে মন্টু বেরিয়ে আসে। আমিরকে বলে, ভাই, সে রিডারে সামলানি যাইতেছে না। যেভাবে সামলানো যায় সেভাবেই সামলা।
চুলের মুঠি ধরে মা বাপ তুলে গালি দিবি। মেয়েরা ছেলেদের মুখে নোংরা গালাগাল শুনলে দুর্বল হয়ে যায়, ভয় পায়। এ কথাটা কতবার বলবো? মন্তু ভিতরে চলে যায়। আমির সিগারেটের ধোঁয়া শূন্যে উড়িয়ে ঘাটের ভিতরে ভিটায় তাকালো। একটা বোরখা পরা মেয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তার প্রখর দৃষ্টি মেয়েটিকে নিশানা করে। রাফেদ বাজার থেকে রং চা নিয়ে আসে। আমির রাফেদকে বলল, ঘাটের মুখে মানুষ আছে? না স্যার, বাজারে এক দোকানদার আর এক দোকানদারের মাথা ফাটিয়ে দিয়ে রক্তারক্তি অবস্থা, ওখানেই সবাই। আমির চারপাশে চোখ বুলিয়ে নিল, কেউ নেই। রাফেদকে বলল, ওই যে মেয়েটিকে দেখছো, নিয়ে আসো। রাফেদ ভেবাচাকা খেল। এত ঝুঁকি নিয়ে খোলা জায়গায় শিকার? সে ঢোক গুলে বলল, কি বলেন স্যার এভাবে? তো সময় আছে হাতে, এখন ঝুঁকি নিতেই হবে। পারলে মানুষের মাছ থেকেও তুলে আনতে হবে। মন্তুরে নিয়ে যাও, কোনো রকম বিপদ ছাড়া মেয়েটিকে নিয়ে আসবে। আমির জায়গা ছেড়ে দূরে চলে যায়। রাফেদের কথা সে শুনল না। তার বারবার মনে হচ্ছে পদ্মজাকে মায়া দেখিয়ে এভাবে ছেড়ে এসে সে ভুল করে ফেলেছে। কেন ভুল মনে হচ্ছে জানে না। পদ্মজা একবার খুন করেছে। এছাড়া সে খুব সাহসী, বুদ্ধিমতী। সে চাইলে বুদ্ধি দিয়েও অনেক কিছু করতে পারে, কিন্তু কি করবে? বের হতে তো কোনোভাবেই পারবে না। মেয়েগুলোর ঘরে ঢুকতে পারবে, কথা বলতে পারবে, এর বেশি কিছু না। তবুও মনটা কুগাইছে। ভুল হয়েছে মনে হচ্ছে। সে নিজেকে নিজে প্রশ্ন করে, আমি কি কোনো বোকামি করে ফেললাম? ওদিকে সব ঠিক আছে তো? রাফেদ হা করে আমিরের যাওয়া দেখল। তারপর একটা কাচের বোতল থেকে তরল কিছু ঢেলে নিল রুমালে। মন্তুকে নিয়ে ট্রলার থেকে নামলো। তাদের লক্ষ্য অপেক্ষারত কালো বোরখা পরা মেয়েটি। অনেকক্ষণ হলো মৃদুল আসছে না। পূর্ণা বিরক্ত হয়ে নিকাব মাথার উপর তুলল। ব্যাগ থেকে টর্চ বের করল। টর্চটির আলাদা বিশেষত্ব, এটি 3 রঙের আলো দেয়। তাই মৃদুল এটি প্রান্তর জন্য কিনেছে। পূর্ণা টর্চের সুইচে চাপ দেয়, কিন্তু কাজ হয় না। সে ভ্রু যুগল কুঁচকে আরো 2 বার চাপ দিল, তাও হলো না। সুইচে আঙ্গুল রেখে টর্চের মুখটা সে নিজের দিকে তাক করল। মনে প্রশ্ন আসে, দোকানদার নষ্ট টর্চ দিয়ে ঠকালো নাকি? তখনই টর্চের আলো জ্বলে ওঠে। তীব্র 3 রঙের আলো ঝাঁপিয়ে পড়ে পূর্ণার চোখে মুখে। সাথে সাথে পূর্ণা চোখ বন্ধ করে ফেলল। ওদিকে আমির হাতে সিগারেট নদীর জলে ফেলে পিছনে ফিরে তাকালো, রাফেদ কি করছে তা দেখার জন্য। রাফেদের বদলে পূর্ণার মুখটা ভেসে ওঠে। 3 রঙের আলোয় পূর্ণার মুখটা স্পষ্ট। আমিরের চোখের দৃষ্টি থমকে যায়। রাফেদ মন্তু পূর্ণার একদম কাছাকাছি চলে গিয়েছে। আমির তাৎক্ষণিক কি করবে বুঝে উঠতে পারল না, কিন্তু রাফেদ মন্তুকে আটকাতে তো হবেই। আমির ছাদ থেকে জোরে চেঁচিয়ে ডাকল, রাফেদ! আমিরের কণ্ঠস্বর শুনে রাফেদ মন্তু পিছনে তাকায়। পূর্ণাও তাকালো। সে আমিরের কণ্ঠস্বর শুনে অবাক হয়েছে। মৃদুল মাত্র ঘাটে প্রবেশ করেছে। তার কানেও আমিরের গলা এসেছে। 4টি চোখ হা করে আমিরের দিকেই তাকিয়ে থাকে। আমির দ্রুত ট্রলার থেকে নেমে আসে। পূর্ণা অস্পষ্ট স্বরে ডাকল, ভাইয়া। আমির রাফেদের পাশ কেটে যাওয়ার সময় চাপা স্বরে বলল, ট্রলারে যাও। তারপর পূর্ণার দিকে এগিয়ে আসলো, বলল, পূর্ণা, এখানে কি করছো? মৃদুল আমিরের পিছনে এসে দাঁড়ালো। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে আমির পিছনে তাকালো। মৃদুলকে দেখতে পেল। আমির অবাক হয়ে উচ্চারণ করলো, মৃদুল। তারপর আবার পূর্ণার দিকে তাকালো। পূর্ণার দৃষ্টি নত। আমির দুজনকেই উদ্দেশ্য করে বলল, দুজনে একসাথে এসেছিস? মৃদুল মাথা চুলকাতে চুলকাতে বলল, জি ভাই, মেলায় আইছিলাম। আমির 2 পা পিছিয়ে গেল। পূর্ণ দৃষ্টি মেলে পূর্ণা আর মৃদুলকে দেখল। পূর্ণা আতঙ্কে বারবার মৃদুলের দিকে তাকাচ্ছে। মৃদুল ইশারায় তাকে ভরসা করতে বলছে। আমিরের কেন জানি হাসি পাচ্ছে, কিন্তু চোখে মুখে গম্ভীর্য রেখে বলল, একদম ঠিক করনি পূর্ণা। এভাবে রাতের বেলা এত দূর চলে এসেছো, আবার অজানা অচেনা একজন ছেলের সাথে।
আমিরের কথা শুনে মৃদুল আহত হয়। পূর্ণার বুক ধুকপুক ধুকপুক করছে। আমির যেহেতু জেনেছে, পদ্মজাও জানবে। আর তারপর কি হবে পূর্ণা ভাবতে পারছে না। মৃদুল পূর্ণার অবস্থা বুঝতে পেরে আমিরকে বলল, ভাই, ও আসতে চায় নাই, আমি জোর করছিলাম। আমির মৃদুলকে বাধা দিয়েই বলল, পূর্ণাকে তোর চেয়ে আমি বেশি ভালো চিনি। নিজের ইচ্ছায় এসেছে নাকি কারো কথায়, এটাও বুঝতে পারছি। ভয় লজ্জায় পূর্ণার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। আমির গম্ভীর্যতার সাথে রাগ মিশিয়ে বলল, এর একটা বিহিত করতেই হবে, নালিশ বসাবো আমি। ভাই, তুই থাম মৃদুল। পূর্ণা আমার বোন, আমার বোন নিয়ে আমি কি করব সেটা আমার ব্যাপার। আমিরের প্রতিটি কথায় পূর্ণা কেঁপে কেঁপে উঠছে। ভয় সে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দিল। মৃদুলের সাথে আমিরও থতমত খেয়ে গেল। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আমি আর আসবো না ভাইয়া। পূর্ণার মুখের প্রতিক্রিয়া দেখে আমির সশব্দে হেসে উঠল। পেট চেপে ধরেই হাসতে থাকলো। কতদিন পর এভাবে মন খুলে হেসেছে কে জানে। আমিরের হাসি দেখে পূর্ণার কান্না থেমে যায়। মৃদুল শুধু অবাক হয়ে দেখছে। প্রথম পূর্ণা হুট করে কান্না শুরু করে দিল, এখন আমির হুট করে পাগলের মতো হাসছে। হাসতে হাসতে আমিরের চোখে জল চলে এসেছে। সে অনেক কষ্টে হাসি চেপে বলল, হাসতে হবে না, আমি কিছুই করব না। প্রেম করা যায়, ধরা পড়লেই কাঁপাকাঁপি। পূর্ণা আর চোখে মৃদুলকে দেখে মিনমিনিয়ে বলল, আমাদের মধ্যে প্রেম টেম নেই ভাইয়া। আমিরের মুখটা হা হয়ে গেল। সে বিস্ময় নিয়ে বলল, সে কি, কি যুগ আসলো? প্রেম ভালোবাসা ছাড়াই ছেলে মেয়ে একসাথে রাতের বেলায় মেলায় চলে আসে। মৃদুল বলল, বন্ধু বন্ধু হই। আমির ভ্রু উঁচিয়ে বলল, তাই না, তোরা বন্ধু? আচ্ছা, হতেই পারে বন্ধুত্ব। শোন, পদ্মজা পূর্ণার বিয়ে ঠিক করেছে। মৃদুল, তুই কিন্তু পূর্ণার বিয়েতে আমার সাথে নাচবি। মৃদুলের চোখ দুটি সজল হয়ে ওঠে। পূর্ণা চকিতে তাকালো, গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করল, কবে, কোথায় ঠিক করেছে? সে আমি কি বলবো, তোমার বোন জানে। পূর্ণার কান্না পাচ্ছে। সে মৃদুলকে এক নজর দেখে আমিরকে প্রশ্ন করল, তোমরা ঢাকা থেকে কবে আসছো? আমির প্রশ্নটা শুনে তখনই জবাব দিল না। ভাবল, পূর্ণা বোধহয় পদ্মজার খোঁজে তাদের বাড়িতে গিয়েছিল, আর তখন বাড়ির কেউ হয়তো বলেছে ঢাকার কথা। আমির হেসেই জবাব দিল, বিকেলে, কাল বাড়িতে যেও, বোনের সাথে দেখা করে আসবে। পূর্ণা হ্যাঁসূচক মাথা নাড়ল। আমির খেয়াল করল, মৃদুল পূর্ণা দুজনের মুখে কালো ছায়া নেমে এসেছে। তাই সে মিথ্যের পর্দা সরিয়ে বলল, বিয়ে ঠিক করেনি, মজা করেছি। তারপর মেলা থেকে কি কি কেনা হয়েছে? আমিরের কথা শুনে মৃদুল পূর্ণার বুকে এক পশলা বৃষ্টি নেমে আসে। বুক ভরে নিঃশ্বাস নেয়। পূর্ণা খুশিতে গদগদ হয়ে বলল, অনেক কিছু কেনা হয়েছে, সব উনি কিনে দিয়েছেন। তাই নাকি? আমি কিছু কিনে দেব না? মৃদুল, মেলা ভেঙে গেছে? না ভাই, ভেঙে যাবে। তাহলে চল যাই। পূর্ণা আটকালো, না ভাইয়া, আর কিছু লাগবে না, অনেক কিছু হয়ে গেছে। এসব তো বন্ধু দিয়েছে, ভাইয়ের উপহার আলাদা। নাকি এখন শুধু পূর্ণা বন্ধুর উপহারই নেবে, বাকি সব বাদ? আমিরের মশকরা বুঝতে পেরে পূর্ণা বলল, ধুর ভাইয়া। আমির হাসল, বলল, কোনো কথা না, আমরা এখন মেলায় যাব। মৃদুল, তোর সাইকেলটা ওই যে ছোট ট্রলারটা ওখানে রেখে আয়। পূর্ণার হাতের ব্যাগটাও নিয়ে যা। যাওয়ার সময় ট্রলার দিয়ে চলে যাবি। রাতের বেলা হাওড়ের ক্ষেত দিয়ে না যাওয়াই ভালো, সাথে যখন পূর্ণা আছে। তুমি ফিরবে না ভাইয়া? বলল পূর্ণা। আমির বলল, একটু দেরি হবে, একজনের সাথে দেখা করতে এসেছি, একটা গুরুত্বপূর্ণ কাজে। মৃদুল, যা। মৃদুল সাইকেল আর ব্যাগ রেখে আসে। তারপর তিনজনে একসাথে মেলায় প্রবেশ করে। পূর্ণার শাড়ি বেশি পছন্দ, তাই আমির শাড়ি কিনল বেশি। একটা শাড়িতে তার চোখ আটকে যায়। কালো রঙের রেশমি সুতার শাড়িটা চোখে পড়তেই পদ্মজার মুখটা ভেসে ওঠে। পদ্মজার কালো রং ভীষণ পছন্দের।
ফর্সা ছিমছাম আদুরে শরীরে যখন কালো রঙের শাড়ি লেপটে থাকে, কি অপূর্বই না দেখায়। আমিরের তো মাঝে মাঝে মনে হয় কালো রঙের সৃষ্টি হয়েছে শুধুমাত্র পদ্মজার রূপের ঝলকানি বোঝাতে। চোখের পর্দায় ভেসে ওঠে পদ্মজার ঠোঁটের নিচে সূক্ষ্ম স্থির কালো তিলটা। হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে সে। তিলটা থেকেও যেন অদ্ভুত কোনো আলো বের হচ্ছে। আমির মুচকি হেসে শাড়িটা কিনে নিল। আর কিছু কিনল না। পদ্মজা গয়নাগাটি পছন্দ করে না। তারপর চলে এলো ঘাটে। পূর্ণা খুশিতে আটখানা, এত কিছু পেয়েছে আজ। ট্রলারে করে চলে গেল মৃদুল পূর্ণা, সাথে গেল মন্তু। মন্তু পূর্ণাকে বাড়িতে অবধি পৌঁছে দিয়ে চলে আসবে। আমির তার আগের জায়গায় এসে বসে। মৃদুল পূর্ণার ব্যাপারটা অদ্ভুত শান্তি নিয়ে এসেছে বুকে। কত সুন্দর তাদের জীবন, কোনো জটিলতা নেই, কোনো দূরত্ব নেই। আমিরের মস্তিষ্কে একটা প্রশ্ন উকি দেয়। সে তো কথায় কথায় পূর্ণাকে আগামীকাল তাদের বাড়িতে যেতে বলেছে, কিন্তু পদ্মজা তো সেখানে নেই। তাছাড়া বেশ কিছুক্ষণ আগেও সে পদ্মজার ব্যাপারে চিন্তিত ছিল। একটু ওদিকে যাওয়া দরকার। আমির রাদিফকে ডেকে বলল, আমি ফিরছি, মন্তু এক্ষুনি চলে আসবে। যে পরিকল্পনা করা হয়েছিল মনে রাখবে। দুজন চোখ কান খোলা রেখে কাজ করবে। চাচাও আসবে বোধ হয়, একটু দেরি হলেও আমি আসবই। জি স্যার। পদ্মজা ভেবেছিল আরভিদ তার উপর আক্রমণ করবে, কিন্তু করেনি। পদ্মজা B1 ঘরে যেতে চেয়েছিল, কিন্তু দরজায় তালা, ভেতরেও কোনো সাড়া শব্দ নেই। মেয়েগুলো বেঁচে আছে তো? যে ঘরে পাচার করার উদ্দেশ্যে কতগুলো মেয়েকে বেঁধে রাখা হয়েছে, সে ঘরের দরজাটা আবার খোলা। দরজার উপরে লেখা B3। পদ্মজা B3-র সামনে সন্ধ্যা অবধি ঘুরঘুর করেছে। প্রবেশ করার সাহস হয়নি। তার হাত বন্ধি। আবার আরভিদ সবসময় তার উপর চোখ রাখছে, কখন না ইজ্জতে হাত দিয়ে দেয়। সেই ভয়ে পদ্মজা এগোয়নি। সন্ধ্যায় রিদওয়ানের সাথে দেখা হয়েছিল। সে বের হচ্ছিল। পদ্মজাকে ঘোরাঘুরি করতে দেখে সে অবাকই হয়েছিল। আরভিদকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? আরভিদ বলল, স্যার যা বলেছেন তাই হচ্ছে। রিদওয়ান পদ্মজার দিকে চোখ রেখেই বলল, আমির এই মেয়ের রূপে ডুবে আছে। কখন যে ঘোর কাটবে দেখে রাখো, কখন কি করে বসে। রিদওয়ান দরজা খুলতে চেষ্টা করল, খুলল না। আরভিদ বলল, চাবি স্যারের কাছে। রিদওয়ান খুব বিরক্তি নিয়ে বলল, ধ্যাত। তারপর চলে এলো B2-তে। শরীরে অনেক ক্লান্তি, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ঘুম আসছে না। কিছুক্ষণ আগেই খাবার খেয়েছে। আজকের রাতটা এক ঘুমে কাটাতে পারলে শরীরটা প্রায় সুস্থ হয়ে যেত। রিদওয়ান অনেক ভেবেচিন্তে দুটো ঘুমের ট্যাবলেট খেলো, তারপর শুয়ে পড়ল। বেশিক্ষণ লাগেনি ঘুমোতে। পদ্মজা রিদওয়ানকে দূর থেকেই দেখছে, কথা বলতে আসেনি। সন্ধ্যার পর হতাশ হয়ে নিজ ঘরে চলে আসে। ঘরে অনেকক্ষণ পায়চারি করে, শুয়ে থাকে। এশারের দিকে আবার বেরিয়ে আসে। ভালো লাগছে না কিছু। স্বাগতম ও ধরক্ত দরজার মধ্যিখানে থাকা সোফায় আরভিদ ঘুমোচ্ছে। আরভিদকে ঘুমোতে দেখে পদ্মজা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। পা টিপে টিপে সাবধানে ধরক্তে প্রবেশ করে। তারপর দ্রুত হেঁটে B3-তে চলে আসে। মেঝেতে পড়ে আছে অনেকগুলো মেয়ে, তাদের হাত পা মুখ বাঁধা। 2-3 জন ঘুমোচ্ছে, বাকিরা পদ্মজার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। পদ্মজা দ্রুত তাদের দিকে এগিয়ে গেল। চাপা স্বরে বলল, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, ভয় পেও না। সবার সামনে একটা স্বাস্থ্যবান মেয়ে বসেছিল। পদ্মজা মেয়েটির পিছনে গিয়ে বসল। মেয়েটির মুখ কাপড় দিয়ে বাঁধা। পদ্মজার হাত পিছন থেকে হ্যান্ডকাপ পরানো, তাই সে কাপড়ের গিট্টুটি নিজের দাঁত দিয়ে খোলার চেষ্টা করল। খুব দ্রুতই সে সফল হয়। প্রতিটি মেয়ে অবাক হয়ে পদ্মজাকে দেখছে। অসম্ভব সুন্দর পদ্মজার উপর থেকে তারা চোখই সরাতে পারছে না। মনে হচ্ছে বিধাতা কোনো দূত পাঠিয়েছেন। আসার পথে গালে ব্যথা পেয়েছে। স্বাস্থ্যবান মেয়েটির মুখ শক্ত হতেই পদ্মজাকে বলল, আপনি কেলা? পদ্মজা ভয়ার্ত চোখে দরজার দিকে তাকালো। তারপর ফিসফিসিয়ে বলল, আমি পদ্মজা, চিনবে না আমাকে, আমি তোমাদের সাহায্য করতে চাই।
মেয়েগুলো একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়ি করলো। পদ্মজা স্বাস্থ্যবান মেয়েটির হাতের বাঁধন খোলার জন্য তার পিছনে গিয়ে পিঠ করে বসলো। হাত দিয়ে খোলার চেষ্টা করলো, পারল না। হ্যান্ডকাপের মাঝের দূরত্ব খুব কম, পদ্মজা শুধু আঙুল নাড়াতে পারছে। তাই দাঁত দিয়ে দড়ির গিট্টু খোলার জন্য সে শুয়ে পড়ল। গালের ক্ষতস্থান ঠান্ডা মেঝেতে লাগতেই শিরশির করে উঠল। যে দড়ি দিয়ে মেয়েটির হাত বাঁধা হয়েছে সে দড়িতে অনেক ময়লা ছিল। পদ্মজার মুখের ভিতর ময়লা প্রবেশ করে। পদ্মজার কষ্ট হয়, তবুও সে থামেনি। ঠিক 9 মিনিট পর মেয়েটি হাতের বাঁধন থেকে মুক্ত হয়। খুশিতে মেয়েটির বুকে আনন্দের স্রোত বয়ে যায়। নিজের হাত দিয়ে পায়ের বাঁধন খুলে পদ্মজা অনুরোধের স্বরে বলে, এবার তুমি বাকিদের মুক্ত করো। মেয়েটি তড়িঘড়ি উঠে দাঁড়ায়, আরও 2টো মেয়েকে বাঁধন থেকে মুক্ত করে। তারপর 3 জন মিলে বাকিদের সাহায্য করে। সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। পদ্মজা সবাইকে কথা বলতে নিষেধ করেছে। সে মনে মনে প্রার্থনা করছে কেউ যেন না আসে, আর তারা সবাই যেন বেরিয়ে যেতে পারে। আমিরের বোকামি, সে পদ্মজাকে ছেড়ে গিয়েছে। এই বোকামি আর কখনো করবে না আমির। আজ কাজে না লাগাতে পারলে সব শেষ। মেয়েগুলোর মধ্যে কেউ কেউ উত্তেজনায় কাঁপছে। পদ্মজা সবার উদ্দেশ্য বলল, সামনে একজন লোক বসে আছে, সে ঘুমে আছে। যদি সজাগ হয়ে যায় সবাই আক্রমণ করবে, ভয় পাবে না। নিজেদের ইজ্জতের উপর কিছু নেই। ইজ্জত রক্ষার জন্য কাউকে আঘাত করার সাহস বুকে রাখতে হয়। একদম ভয় পাবে না, লড়াই করবে। এই যে তুমি আর তুমি আমার সাথে একটু আসো, বাকিরা চুপচাপ দাঁড়িয়ে থাকো। 2টো মেয়ে পদ্মজার সাথে সাথে যায়। পদ্মজা B5-এ চলে আসে। বিকেলে যখন এদিকে হাঁটছিল এই ঘরের এক কোণে সে লাঠি আর পাথর দেখেছিল। মেয়ে দুজনকে বলল, লাঠিগুলো নাও আর পাথর 3টাই নিয়ে নাও। 3 জন আবার B3-তে চলে আসে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলল, কাদের সাহস বেশি? কাউকে আঘাত করার মতো সাহস কার কার আছে? 6টা মেয়ে হাত তোলে। তারা হাতে লাঠি আর পাথর তুলে নেয়। পদ্মজা বলে, যখনই আক্রমণ করতে বলবো আক্রমণ করবে। শরীরের সবটুকু শক্তি দিয়ে যেভাবে পারো আঘাত করবে। যদি তোমরা না পারো তবে বিদেশ পাচার হয়ে যাবে। সেখানে তোমাদের অনেক খারাপ কাজ করতে হবে। যাদের হাতে অস্ত্র নেই তারা দাঁত আর নখ কাজে লাগাবে। মেয়েগুলো বাধ্যর মতো মাথা নাড়ায়। তারা ঘোরের মধ্যে আছে, প্রাণের মায়া চলে গিয়েছিল। পদ্মজার হঠাৎ আগমনে মনে বাঁচার আশা জেগেছে। সবাই সাবধানে B3 থেকে বেরিয়ে আসে। সামনে পদ্মজা। রক্ত দরজা পেরোবার সময় মেয়েগুলো ধাক্কাধাক্কি করে। ধাক্কা খেয়ে একটা মেয়ে মেঝেতে পড়ে যায়, আর্তনাদ করে ওঠে। আরভিদ চোখ খুলে সামনে এতগুলো মেয়েকে দেখে হকচকিয়ে যায়। সে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। পদ্মজা উঁচু কণ্ঠে চিৎকার করে ওঠে, সবাই এই লোকটাকে আক্রমণ করো। স্বাস্থ্যবান মেয়েটি সবার আগে ঝাঁপিয়ে পড়ে, লাঠি দিয়ে আরভিদের পিঠে আঘাত করে। আরভিদ পড়ে যায়। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। আরভিদ মেয়েগুলোকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু 15টা যুবতী মেয়ে তো কম কথা নয়। সে কিছুতেই পেরে ওঠেনি। মার খেতে খেতে উবু হয়ে যায়। যাদের হাতে অস্ত্র নেই তারা লাথি দিতে থাকে অনবরত। একটা মেয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। পদ্মজা তাকে উৎসাহ দিতে জোরে বলল, লোকটার মাথায় আঘাত করো, দ্রুত করো, চাইলে সব পারা যায়, তুমি ভয় পেও না। মেয়েটি পদ্মজার কথা মতো বড়সড় পাথরটি দিয়ে আরভিদের মাথায় আঘাত করে। আরভিদের মরণ আর্তনাদ আর মেয়েগুলির ক্রোধ মেশানো নিঃশ্বাসে চারপাশ কেঁপে ওঠে। পদ্মজার সত্তা বিজয়ের আগমনে হেসে ওঠে। রক্তাক্ত আরভিদ নিস্তেজ হয়ে যায়। মেয়েগুলো থামে, হাঁপাতে থাকে। পদ্মজা দরজার সামনে এসে চাবি খুঁজতে থাকে। চাবি নেই। দ্রুত আরভিদের কাছে যায়। তার প্যান্ট আর শার্টের পকেটে চাবি খুঁজে, নেই। পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আর এক ধাপের জন্য তারা আবারও আটকে যাবে। পদ্মজা 2টো মেয়েকে নিয়ে পুরো পাতাল ঘর তন্ন তন্ন করে চাবি খুঁজে। যেসব চাবি পেয়েছে একটাতেও দরজা খোলা যায়নি। মেয়েগুলোর মধ্যে যে আনন্দ এসেছিল তা হারিয়ে যায়। পদ্মজাও ভেঙে পড়ে। সে মেয়েগুলোকে আশ্বাস দেয়, কিচ্ছু হবে না, আমরা পারবো। দরজায় সবাই মিলে ধাক্কাধাক্কি করে, তাতেও কোনো ফল পাওয়া গেল না।
এই দরজাকে ধাক্কা দিয়ে ভাঙার মতো পদ্মজা বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, শুনো সবাই, আমরা দরজার মুখে দাঁড়িয়ে থাকব। যখনই কেউ দরজা খুলবে তার উপর ঝাঁপিয়ে পড়ব। এই লোকটার মতো অবস্থা করে সবাই পালাবো। এখন যেভাবে সবাই একসাথে কাজ করেছো তখনও করবে, ঠিক আছে? মেয়েগুলো মাথা নাড়ালো। তারা প্রস্তুত। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট পর দরজা খোলার শব্দ শোনা গেল। সবার হৃদস্পন্দন থেমে যায়। পদ্মজা সবার দিকে তাকিয়ে চোখের ইশারায় আক্রমণ করতে বলে। দরজা খুলতেই সবগুলো মেয়ে হৈ হৈ করে ঝাঁপিয়ে পড়ে। খলিল 2 হাতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। আমির পিছনে ছিল। সে এসে দেখে বাইরে খলিল, মজিদ দাঁড়িয়ে আছে। চাবি তাদের কাছেই নেই। আমির খলিলের হাতে চাবি দেয়। খলিল দরজা খুলতেই এতগুলো মেয়ে ঝাঁপিয়ে পড়ে। দৃশ্যটি দেখে আমিরের চোয়াল শক্ত হয়ে যায়। উত্তেজিত হয়ে মজিদকে বলে, আব্বার সামনের দরজা বন্ধ করো। মজিদ সামনের দরজা বন্ধ করতে চলে যায়। আমির এগিয়ে আসে। দীর্ঘদেহী তুষ্টপুষ্ট আমির 2 হাতে মেয়েগুলোকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দেয়। দুজন মেয়ে লাঠি দিয়ে আমিরকে আঘাত করতে চায়। আমির 2 হাতে দুটো লাঠি ধরে ফেলে। লাঠি সহ মেয়ে দুটোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বাকি মেয়েগুলোকে চোখের পলকে চড় থাপ্পড় দিতে শুরু করে। তার চোখ দুটি থেকে রাগ, ক্রোধ, আক্রোশ ঝরছে। একটা মেয়ে আমিরের দিকে পাথর ছুঁড়ে মারে। পাথরটি আমিরের ঘাড়ে পড়ে। রিদওয়ান ঘাড়ে আঘাত করার বোধহয় 3 সপ্তাহও কাটেনি। আবার পাথরের আঘাত পেয়ে ঘাড়ের কালো আস্তরণ সরে গিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসে। পদ্মজার জন্য কেনা শাড়িটা আমির গলায় ঝুলিয়ে রেখেছিল। আসার পথে ট্রলারের ছাদে বসে শাড়িটা দেখছিল। শাড়ির ব্যাগ পাশে রেখেছিল। কখন যে ব্যাগটি উড়ে পড়ে যায় তা টের পায়নি আমির। যখন টের পেল, কিছুই করার ছিল না, তাই গলায় মাফলারের মতো পেঁচিয়ে রেখে দেয়। তার পদ্মাবতীই তো পড়বে। আমিরের রক্তে শাড়িটি ভিজে যায়। সে ঝড়ের গতিতে ঘূর্ণিপাকের মতো প্রতি মেয়েকে আঘাত করে দুর্বল করে দেয়। পদ্মজা বিস্ময় হতবিহবল হয়ে পড়েছে। আমির তার রক্তচক্ষু দিয়ে পদ্মজার দিকে তাকায়। পদ্মজার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে কিছু বুঝে ওঠার পূর্বেই আমির পদ্মজার দিকে তেড়ে আসে। শাড়িটি দিয়ে পদ্মজার গলা পেঁচিয়ে জোরে টেনে ধরে। তারপর কিরমির করে বলে, ছলনাময়ী। আমিরের নিঃশ্বাস থেকে যেন বিষ বের হচ্ছে। আজরাইলের রূপ ধারণ করেছে। পদ্মজার 2 হাতে বন্দী। নিজেকে রক্ষার কোনো পথ নেই। সে ছটফট করতে থাকে। একবার আমিরের দিকে তাকাতে ইচ্ছে করে, কিন্তু তার পূর্বেই চোখ দুটি উল্টে আসে। বুকে ব্যথা শুরু হয়। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। নিঃশ্বাস আটকে যায়। মৃত্যু তার খুব কাছে। আর একটু সময়। পদ্মজা কালিমা পড়ার চেষ্টা করে। মৃত্যুর আগে সে কালিমা পড়ে যেতে চায়। অস্ফুটভাবে তার মুখে লাল্লাহু উচ্চারণ হয়। আমিরের কানে শব্দটি আসতেই তার হাত দুটি কেঁপে ওঠে। ছেড়ে দেয় পদ্মজার গলা। পদ্মজা লুটিয়ে পড়ে মেঝেতে। চোখ আধ বোঝা। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে। কষ্টে পুরো শরীর মুচড়ে যাচ্ছে। গলা নীল হয়ে গেছে। পাতালপুরি নিস্তব্ধতায় ছেয়ে গেছে। কোনো সাড়া শব্দ নেই। বিথৃতে মেয়েগুলো বাঁধা অবস্থায় পড়ে আছে। পদ্মজা A1-এর পালঙ্কে শুয়ে আছে। তার শরীরে বিন্দু মাত্র শক্তি নেই। ঘরের ছাদে অপলক চোখে তাকিয়ে আছে। চোখ দুটি শুষ্ক। 1 ফোঁটাও পানি নেই। নিষ্প্রাণ হয়ে গেছে সে। বিটুর দরজার পাশে দেওয়াল ঘেঁষে বসে আছে আমির। তার চাহনি এলোমেলো। মস্তিষ্ক অন্যমনস্ক। 1 টুকরো ছোট পাথর কামড়াচ্ছে। পাথর দিয়ে নিজের দাঁতে আঘাত করছে। মজিদ তীক্ষ্ণ চোখে অনেকক্ষণ যাবৎ আমিরকে পরখ করছেন। তিনি আমিরের হাব ভাব বোঝার চেষ্টা করছেন। আমিরের 2 হাত অনেকক্ষণ ধরে কাঁপছে। এমনকি তার শরীরও কাঁপছে। মজিদ বিস্মিত। আমির 2 হাতে মাথা চেপে ধরে সেজদার মতো উবু হয়। আর্তনাদের মতো শব্দ করে মুখ দিয়ে। 2 হাতে মেঝে খামচে ধরার চেষ্টা করে। খলিল কিছু বলতে চাইলে মজিদ আটকে বললেন, এখন কোনো শব্দ করা ঠিক হবে না। ওর মাথা ঠিক নেই।
আমির সোজা হয়ে বসে। তার চোখ দুটি রক্তের মতো লাল হয়ে গেছে। মেঝেতে শুয়ে দুই হাতে নিজের চুল টেনে ধরে। কিছু একটা ভাবছে সে। দেখে মনে হচ্ছে সমুদ্রের অতলে সে হারিয়ে যাচ্ছে। পানি খেতে খেতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোন দিকে সাঁতরালে কিনারা পাওয়া যাবে ঠাউর করতে পারছে না। মজিদ খলিলকে নিয়ে সরে যান। আমির উঠে দাঁড়ায়, ঘরে পায়চারি করে, ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। ঘাড়ের রক্ত শুকিয়ে গেঞ্জির সাথে লেপ্টে আছে। আমির চেয়ারে বসে হেলান দিল। চোখ বুঝতেই ভেসে ওঠে পুরনো মুহূর্ত। আকাশে লক্ষ লক্ষ তারা, তার মাঝে ছিল একটা মাত্র চাঁদ। আকাশের নিচে পদ্মনীরের ছাদে আমির পদ্মজাকে দুই হাতে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। মৃদু কোমল বাতাসকে সাক্ষী রেখে পদ্মজা বলেছিল, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ স্বামীটি আমার, তাই প্রতিটি মেয়ের আমাকে হিংসে করা উচিত। আমির দ্রুত চোখ খুলে ফেলে। তার শরীর বেয়ে ঘাম ছুটছে, অস্থির অস্থির লাগছে। বোতল থেকে পানি বের করে খেলো। তারপর বড় করে নিঃশ্বাস ছাড়ল। এক্ষণে পড়ে থাকা শাড়িটা হাতে নিয়ে আগুন ধরিয়ে দিল। যতক্ষণ না পুরো শাড়িটা ছাই হয়েছে এক দৃষ্টেই তাকিয়েছিল। ঠোঁট অদ্ভুতভাবে কাঁপছে। সে কি কাঁদতে চাইছে? মজিদ হাওলাদার চেয়ারে বসে সিগারেট ধরালেন। খলিল বলল, আমিরের হাব ভাব তো ভালা না ভাই, আলমগীরের মতো কাম না কইরালায়। মজিদ দৃঢ় কণ্ঠে বললেন, এরকম হবে না। আমির কখনো নিজের তৈরি করা সাম্রাজ্য ছাড়বে না। তুই বের হয়ে যা, মন্তুরা বসে আছে। তুমি এইখানে থাকবা? আর কেউ আছে এখানে? মেয়েগুলিকে তো বারেকের সাহায্য নিয়ে সামলাতে পেরেছি। এখন ওরে বাইরের পাহারা বাদ দিয়ে ভিতরে আসতে বলবো? রাগো কেন? আমি তাইলে যাইতাছি। কাঞ্চনপুরের চেয়ারম্যানরে বলে আসবি শুক্রবারের কথা, কোনো ভুল যাতে না হয়। আচ্ছা ভাই। খলিল বেরিয়ে যায়। মজিদ ধোয়া উড়ান। পুরো ঘরে সেই ধোয়া ছড়িয়ে পড়ে। আমির A1 দরজার সামনে এসে দাঁড়ালো। স্বাভাবিক হতে তার মাঝরাত অবধি সময় লেগে গেছে। দরজার বাইরে থেকে উকি দিয়ে দেখল পদ্মজাকে। অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে সে। আমির দরজা ঠেলে ঘরে ঢুকল। পদ্মজা দরজা খোলার শব্দ শুনেও ফিরে তাকালো না। আমির কথা বলতে গিয়ে আবিষ্কার করলো তার কথা আসছে না, গলা বসে গেছে। সে পদ্মজার পায়ের কাছে গিয়ে বসল। আমির পদ্মজার পায়ে হাত দিল। পদ্মজা পা সরিয়ে নেয়নি। আমির বেশ খানিক মুহূর্ত বসে থাকে সেখানে। তারপর বলল, সকালে আমরা অন্দরমহল যাব। পদ্মজা জবাব দিল না। আমিরের এখানে বসে থাকতে অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে সে যতক্ষণ এখানে থাকবে পদ্মজা নিঃশ্বাস নিতে পারবে না। তাই বেরিয়ে যেতে উঠে দাঁড়ালো। দরজার বাইরে পা রাখতেই পদ্মজার শান্ত কণ্ঠস্বর ভেসে আসে, এই শক্তি আর মেধা ভালো কাজে লাগালে এর চেয়েও বেশি বড় রাজত্ব পেতেন, বেহেস্ত পেতেন, পরিবার পেতেন। আমির শুনেও না শোনার ভান করে দরজা ছাড়ে। A1-এর বাইরে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। সেখানে উপস্থিত হলেন মজিদ। আমিরকে উদ্দেশ্য করে বললেন, বাবু এদিকে আয়। আমির মজিদ একসাথে সোফায় গিয়ে বসে। আমির ক্লান্ত, ক্লান্তি তার চোখে মুখে। মজিদ বললেন, 2 দিন পর শুক্রবার, মনে আছে তো? আমির মনে করার চেষ্টা করল। শীতে তারা শীত বস্ত্র বিতরণ করে, এই নিয়ে বড় সমাবেশ হয়। কত কত গ্রাম থেকে মানুষ আসে। দুনিয়ার লোক দেখানো পাপ পুণ্যের হিসেবের খাতায় হাওলাদার বাড়ির নাম পুণ্যের খাতায় সবার উপরে। আমির নির্বিকার স্বরে বলল, মনে আছে। দেখিস পদ্মজা যেন কোনো ভেজাল না করে। আর কি ভেজাল করবে, মেরেই তো ফেলছিলাম, আর একটু হলে। মেরে ফেললে খুশি হবে? আমি আচমকা রেগে যাই। মজিদ মৃদু হেসে বললেন, মারবি কেন? তোর বউ তোর কাছেই রাখবি, শুধু একটু খেয়াল রাখতে বলেছি। কিছু করবে নাও, আমি দ্বিতীয়বার আর ভুল করব না। আমির বিরক্ত নিয়ে বলল, না হলেই ভালো। কুয়েতে সময় চেয়ে বার্তা পাঠিয়েছি, সময় দিবে না,
আর এত অনুরোধ করার কি আছে? সময় মতো হয়ে যাবে। তুমি এখন সামনের কাজে মন দাও, আমি এই ব্যাপারটা দেখছি। মজিদ আমিরের পিঠ চাপড়ে বললেন, বাঘের বাচ্চা। আমির পূর্বের স্বরেই বলল, যাওয়ার সময় বারেক ভাইকে আসতে বলো। বাইরে কে থাকবে? তুই এখন থাক এখানে। আমির কিছু বলল না। চারপাশ থমকে আছে, কোথাও কোনো শব্দ নেই। আমির নিজের নিঃশ্বাস নিজেই শুনতে পাচ্ছে। চুপ করে বসে আছে। ঘাড়ের ব্যথাটা বেড়েছে, জ্বালা পোড়াও করছে। সে ২-৩ বার A1-এর দরজার দিকে তাকিয়েছে, ১০০০ বার নিজের ডান হাতের দিকেও তাকিয়েছে। কেন এমন হচ্ছে সে জানে না। তার এক পাশে যেন রক্ত, অন্য পাশে ফুলের বাগান। ফুলের সুবাস তাকে চুম্বকের মতো টানছে। অন্যদিকে রক্তের রং যে তার পেশা, রীতি, নেশা, দায়িত্ব। আমি ঠোঁট কামড়ে দীর্ঘশ্বাস ছাড়ে। দ্রুত পায়ে চলে আসে A1-এ। ঘরে আবছা আলো, পদ্মজা ঘুমোচ্ছে। তার হাতে হ্যান্ডকাপ রয়ে গেছে। আমির জুতো খুলে হেঁটে আসে, নয়তো শব্দ শুনে উঠে যাবে পদ্মজা। সে টের পায় তার ২ পা কাঁপছে, প্রবল জড়তা কাজ করছে। তাদের আলাদা ২ পথ এক হতেই চাইছে না। একজন মানুষ হয়ে ২ সত্তা নিয়ে বাঁচা যায় না। ২ সত্তা বড় যন্ত্রণার। আমির পদ্মজার পায়ের কাছে বসল। ফর্সা ২টি পা স্থির হয়ে আছে। আমিরের লুটিয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু ছুঁল না। পদ্মজার মুখের দিকে চেয়ে রইল অনেকক্ষণ। পৃথিবীতে একমাত্র অদ্ভুত মানুষটি বুঝি সে। আমির বিছানায় উঠে বসে। পদ্মজার গলার দাগটা দেখার চেষ্টা করে। পদ্মজা জেগে ওঠে। আমিরের মুখটা ঝুঁকে আছে তার উপর। সে সরে যাওয়ার চেষ্টা করতেই আমির পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। শুনতে পায় পদ্মজার বুকের ধুকপুকানি। পদ্মজা চমকে যায়। পিনপতন নীরবতা বিরাজ করছে। উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই নেই। পদ্মজা ঢোক গিলে বলল, আপনার রাজত্বে এসে আপনার সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। তবে এইটুকু তো বলতে পারি, আপনার ছোঁয়া আমার কাছে সবচেয়ে নোংরা আর অপবিত্র। আমির জবাবে কিছুই বলল না, চুপচাপ সরে গেল। অন্যদিকে ফিরে শুয়ে রইল। পদ্মজা আমিরের পিঠের দিকে তাকায়। বুকটা হাহাকার করে ওঠে। এতক্ষণ থেকে শক্তই ছিল। আমিরের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা আসেনি, মায়া আসেনি। এখন কেন এমন হচ্ছে? আমিরের সাথে সাথে নিজের প্রতিও ঘৃণা চলে আসে। ১০০০ মেয়ের জীবন নষ্ট করা মানুষটাকে সে এখনো ভালোবাসে। তার মন কাঁদে। পদ্মজা ছাদের মেঝেতে তাকিয়ে মনে মনে হেমলতাকে বলল, তোমার মেয়ে এত খারাপ মানুষ কি করে হলো আম্মা? আমি পাপিকে ভালোবেসে পাপ করেছি, ক্ষমা করে দিও আমাকে। ক্ষমা করতে না পারলে অভিশাপে পুড়িয়ে ছাই করে দাও আমাকে। যাদের ভালোবাসাকে বাজি ধরতে হয়, ভালোবাসাকে রক্তারক্তির যুদ্ধে নামাতে হয়, বুকের ভেতর ভালোবাসাকে সন্তর্পণে লুকিয়ে রাখা যায় না, তারা বোধহয় সবচেয়ে বেশি অসহায়। পদ্মজার ২ চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে ভেজা কণ্ঠে বলল, যেদিন আপনার মনে হবে আপনার দ্বারা আর কারো কোনো ক্ষতি হবে না, পাপ হবে না, সেদিন আমাকে পদ্মাবতী ডেকে জড়িয়ে ধরবেন। আমি নিশ্চুপ রইল। কিছু বলার মতো ভাষা তার মস্তিষ্কে নেই। সে নির্বাক। পৃথিবীতে ৩টা মানুষকে সে ভালোবেসেছে। তার থেকে ২টো মানুষই তার পাপের জন্য তার থেকে দূরে সরে গেছে। আরেকজন চলে যাওয়ার পথে। তারপরও আমির পারে না সবকিছু ছেড়ে ছুড়ে দূরে হারিয়ে যেতে। তার ইচ্ছে করে না, সে ভাবতেও পারে না। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আমার মা নেই, বাবা নেই, আমার স্বপ্ন, আশা সবকিছুই তো আপনি ছিলেন। আপনাকে নিয়ে আমি বৃদ্ধ হতে চেয়েছি, সেই আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন।
শত শত মেয়েকে পিটিয়ে জান ছিনিয়ে নেন। আল্লাহর দোহাই লাগে, আমার কষ্টটা অনুভব করুন। আমি হাসরের ময়দানে কি করে মুখ দেখাবো? মৃত অত্যাচারিত মেয়েগুলোর সামনে কি করে দাঁড়াবো? হাসরের ময়দানে সবাই আমায় ঘৃণার চোখে দেখবে। কলঙ্কিনী আমি, আপনার বউ হয়ে আমি কলঙ্কিনী হয়েছি। মেয়েগুলোর বাবা মাকে আমি কি বলবো? তাদের নারী ছেঁড়া ধনকে ছিনিয়ে নেওয়া পুরুষটিকে আমি ভালোবেসেছি। এই কথা কি করে বলবো, বলতে পারেন? আমি উঠে বসে বেরিয়ে যাই। পদ্মজা কাঁদতে থাকলো, চোখের জল শুকায় না। আল্লাহ তাআলাই কোন পরীক্ষায় ফেলেছেন। আমির খুব দ্রুতই ফিরে আসে। তার হাতে লম্বা একখানা বস্তু। সেই বস্তুটি বিছানার উপর রেখে প্যান্ট থেকে চাবি বের করলো। হ্যান্ডকাপ খুলে পদ্মজাকে বসিয়ে দিল। তারপর পদ্মজার সামনে বস্তুটি ধরে শান্ত স্বরে বলল, আমি পারবো না সরে আসতে। এই তলোয়ার ব্যবহার করা হয়নি, খুব পছন্দ করে এনেছিলাম, তোমার হাতে তুলে দিলাম। যদি পারো মুক্তি দিও আমাকে। কোনো কলঙ্ক রেখো না গায়ে। হাসরের ময়দানেও তুমি সবচেয়ে সুন্দর, সম্মানিত এবং দামি থাকবে। শুধু বেহেশতে দুজনের একসাথে রাজপ্রাসাদে থাকার স্বপ্নটা পূরণ হবে না। আমিরের বলা কথাগুলো শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে যায়, বুকে ব্যথা শুরু হয়। আমির পদ্মজার 2 হাত মুঠোয় নিয়ে চুমু দিল। তারপর বলল, শেষবার ছুঁয়েছি, আর ছুব না। শপথ করছি, আর ছুব না। তারপর ছুটে বেরিয়ে যায় তার ঘর থেকে। পদ্মজার দম বন্ধ হয়ে আসে। মিনিট 2 পার হতেই চাদর খামচে ধরে হাউ মাউ করে কান্না শুরু করে। আল্লাহর উপর প্রশ্ন তুলল, আমার ভালোবাসায় কি করতে ছিল আল্লাহ? কেন এমন জীবন দিলে আমায়? আমি কি করব? মৃত্যু দাও আমাকে। পদ্মজা চোখ ভর্তি জল নিয়ে তুষারের দিকে তাকালো। তুষার এক হাত কপালে ঠেকিয়ে বিড়বিড় করে, মাই গড। তার শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায়, চোখে জল চিকচিক করছে। এমন অদ্ভুত ভালোবাসা সে দুটো দেখেনি। একজন খুন হতে চেয়েছে, আর একজন খুন করে মুক্তি দিয়েছে। ফাহিমা কাঁদছে। পদ্মজা মিষ্টি করে হেসে বলল, আপনি এভাবে কাঁদছেন কেন? আমির হাওলাদারের একটা সুন্দর জীবন হতে পারত, আফসোসের স্বরে বলল ফাহিমা। পদ্মজা ফিক করে হেসে ফেলল, বলল, পুলিশ ওই ক্রাইম কিং এর জন্য কাঁদছেন? তুষারের বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কঠিন মনের তুষার ভেঙে পড়েছে। ভালোবাসার অনেক ব্যাখ্যা সে শুনেছে, কিন্তু ভালোবাসা এমনও হতে পারে সে ভাবেনি। তুষার বলল, তিনি অবশ্যই চেষ্টা করেছিলেন এই জগৎ থেকে বের হতে, কিন্তু পারেননি। তিনি আষ্টে পৃষ্ঠে পাপের রাজ্যে জড়িয়ে গিয়েছিলেন। কিন্তু ভালোবাসার কোনো আদালত থাকলে সেই আদালতে আমির হাওলাদারের সব খুন মাফ। পদ্মজা ঠোঁট কামড়ে হাসে। অনেক কাহিনী, অনেক কান্না তো এখনো বাকি। এরা এইটুকুতেই কেঁদে অস্থির। তার ভীষণ হাসি পাচ্ছে, ভীষণ।